তুই ওনার সাথে দেখা করবি? এছাড়া আর কি করব বল? সে আমার টিচার, আবার বাবার বন্ধুর ছেলে। তাকে কিভাবে মুখের উপর মানা করি বল? তারিন বিরক্তি নিয়ে বলল, তোর যা ইচ্ছা কর। আরশিয়া ভার্সিটি থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে ভাবছে জিসান তাকে কি বলবে। যদিও সে বুঝতে পারছে জিসান তাকে কি বলবে, কারণ মেয়েরা তাদের ষষ্ঠ ইন্দ্রিয়ের মাধ্যমে দূর থেকে কোনো ছেলে তাদের দিকে তাকালে সেটা বলতে পারে। আর জিসান তার সাথে যেভাবে কথা বলে তাতে জিসান কি বলতে পারে তা আরশিয়ার বোঝা হয়ে গিয়েছে। আরশিয়া জিসানের কথা মতো তার বলা জায়গায় চলে এসেছে। এটা একটা রেস্টুরেন্টের রুফটপ। চারপাশে মানুষের আনাগোনা খুবই কম। আরশিয়া সামনের দিকে যেয়ে দেখে জিসান দাঁড়িয়ে আছে। আরশিয়া কিছুটা দূরত্ব রেখে জিসানের পাশে দাঁড়ায়। স্যার, আপনি কি যেন বলবেন বলেছিলেন? আসলেই আরশিয়া, কথাটা কিভাবে বলবো বুঝতে পারছি না। আপনার যেভাবে ইচ্ছা সেভাবেই বলুন। জিসান দম নিয়ে বলা শুরু করল। আরশিয়া, আমি তোমাকে পছন্দ করি। বলতে পারো তোমাকে প্রথম দিন ক্লাসে দেখেই আমার তোমাকে পছন্দ হয়েছিল। আমি তোমাকে আমার জীবনসঙ্গী বানাতে চাই। এই বিষয়ে আমি তোমার বাবার সাথে কথা বলেছিলাম, কিন্তু তিনি বললেন এ ব্যাপারে আমি যেন তোমার সাথে কথা বলি। তিনি চান না তোমার মতের বিরুদ্ধে যেতে। তাই বলছিলাম কি, তুমি কি আমার জীবনসঙ্গী হবে? আরশিয়া হতবাক। সে ভেবেছিল জিসান হয়তো তাকে পছন্দ করে এটা বলবে, কিন্তু সে দুঃস্বপ্নেও ভাবেনি জিসান তাকে বিয়ের ব্যাপারে বলবে। এই লোক কত কিছু ভেবে ফেলেছে। তার বাবার সাথেও বিয়ের ব্যাপারে কথা বলেছে, ভাবা যায়? জিসানের সাথে তার বিয়ে কথাটা ভাবতেই তার মাথা চক্কর দিয়ে ওঠে। সে নিজেকে সামলে জিসানকে বলল, দুঃখিত স্যার, আমি আপনাকে আমার জীবনসঙ্গী বানাতে পারবো না। আমি আপনাকে সবসময় স্যার হিসেবে দেখে এসেছি, তাই আমার পক্ষে অন্য কিছু ভাবা সম্ভব না। আমি তোমার স্যার, তাই তোমার সমস্যা হলে আমি চাকরিটা ছেড়ে দিব, তাহলে তো কোনো সমস্যা নেই। দুঃখিত, তাও আপনাকে আমার জীবনসঙ্গী বানাতে পারবো না। আমাকে তোমার জীবনসঙ্গী না বানানোর কারণটা জানতে পারি? যদি তুমি চাও। আমি একজনকে ভালোবাসি, অনেক বেশিই ভালোবাসি। আশা করব আপনি আর আমাকে আপনার জীবনসঙ্গী হতে বলবেন না। সেও কি তোমাকে ভালোবাসে? সেও আমাকে ভালোবাসে। ঠিক আছে, আমি তোমাকে আর কিছু বলবো না। তুমি ভালো থেকো তোমার ভালোবাসার মানুষটার সাথে। আর দুঃখিত তোমাকে বিরক্ত করার জন্য। দুঃখিত বলার দরকার নেই স্যার। আজ তাহলে আসি। আরশিয়া জিসানকে বলে সেখান থেকে চলে আসে। জিসানের জন্য খারাপ লাগছে, কিন্তু সে নিরুপায়। সে অন্যের ভালোবাসার জন্য নিজের ভালোবাসার বলি দিতে পারবে না। যদিও আরাফ তাকে বলেনি যে আরাফ তাকে ভালোবাসে, তবুও আরাফের আচরণে প্রকাশ পায় সে আরশিয়াকে পছন্দ করে। জিসানের জন্যও কেউ না কেউ আছে। ভাবতে ভাবতে সে বাড়ি চলে আসে। ভার্সিটির কৃষ্ণচূড়া গাছের নিচে বসে আছে আরশিয়া আর তারিন। বসে আছে বললে ভুল হবে, তারিন আরশিয়াকে বসিয়ে রেখেছে। ক্লাস শেষ হওয়ার সাথে সাথে তারিন আরশিয়াকে টেনে নিয়ে এসেছে। কালকে জিসান আরশিয়াকে কি বলার জন্য ডেকেছিল তা জানার জন্য। আরশিয়া তারিনকে কালকের ঘটনা বলার পর তারিন কিছুক্ষণ চুপচাপ বসে রইল, কোনো কথা বলছে না। ওকে দেখে মনে হচ্ছে ও সাইলেন্ট মুডে চলে গেছে। আরশিয়া ওকে ধাক্কা দিয়ে বলল, কিরে, কোন গ্রহে চলে গেলি? তারিন এবার মুখ খুলল, কোথাও যাইনি, এখানেই আছি। আমি ভাবছি এই ছিল ওই বেটার মনে। একে দেখে তো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু সে সবার অগোচরে পুরো মাছটাই খেয়ে নিল। কি সব বলছিস, মাথা কি গেছে? আরে আমার মাথা ঠিকই আছে। আমি ভেবেছিলাম বেটায় বোধহয় তোকে পছন্দ করে তাই প্রপোজ করবে, কিন্তু এ তো আমার ভাবনারও দুকাঠি ওপরে। ভাবা যায়? আমিও তার কথা শুনে টাসকি খেয়ে গেছিলাম। তার সাথে আমার বিয়ে, এই ব্যাপারটা ভেবেই তো আমার মাথা চক্কর দিয়ে উঠেছিল। তুই কি বললি তাকে? রাজি হয়ে যাসনি তো আবার? পাগল তুই, রাজি হব কেন? তুই তো সবটাই জানিস আমি আরাফকে ভালোবাসি। তুই রিজেক্ট করলি আর সে এমনি এমনি মেনে নিল? না, এমনি এমনি মানেনি। আমাকে জিজ্ঞেস করেছিল তাকে রিজেক্ট করার কারণ। তখন আমি বলেছি আমি একজনকে ভালোবাসি। তারপর মেনে নিয়েছে। তোর কি কপাল ইয়ার, একজন লেকচারার তোকে বিয়ের প্রপোজ করে ফেলল, আর আমাকে দেখ, সেই কবে থেকে সিঙ্গেল আছি, কেউ একটু লাইনও মারে না। আফসোসের সুরে শেষের কথাগুলো বলল তারিন। তোকেও তো কম ছেলে প্রপোজ করে না, তুই তো পাত্তা দিস না। কি করব বল, ওদের কাউকেই আমার ভালো লাগে না, এতে আমার কি করার আছে? হয়েছে, আর বলতে হবে না, এখন চল ক্লাসে যাই। আরশিয়া ক্লাসের শেষে বাড়ি চলে এসেছে। ফ্রেশ হয়ে নিচে নেমে দেখে আরুষ দৌড়াচ্ছে আর তার পিছনে রুষা খাবার নিয়ে ঘুরছে। আরশিয়া এই দৃশ্য দেখে হেসে দিল। আরুষ দিন দিন বড় হচ্ছে আর দুষ্ট হচ্ছে। আরশিয়াকে দেখে রুষা বলল, আরশিয়া, একটু আরুষকে ধরতো, আমি ওকে খাইয়ে দিই। আরশিয়া আরুষকে কোলে নিতেই আরুষ বলল,
আত্মা আমাকে বাঁচাও আম্মুর থেকে। হার্ষিয়া আরুষের কথা বলার ধরনে হেসে দিল। আরুষকে ফিসফিস করে বলল, তুমি যদি লক্ষ্মী ছেলের মতো খাবার শেষ করো তাহলে আত্মা তোমাকে চকলেট দিবে। আরুষও চুপচাপ আরশিয়ার কোলে বসে খেতে লাগল। আরুষের খাওয়া শেষ হতে রুষা ওকে ঘুম পাড়াতে নিয়ে গেল। আরশিয়াও খেতে বসে গেল। খেয়ে রুমে যেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। তৈরি হওয়া শেষে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। আজকে খান ইন্ডাস্ট্রিজ সাথে ডিল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মিটিং আছে। আরশিয়া অফিসে ঢুকে কোনো দিকে না তাকিয়ে তার বাবার কেবিনেই চলে যায়। সে অফিসে এলে তার বাবার কেবিনেই বসে। কোনো বিষয়ে সাহায্য লাগলে তার বাবার থেকে জিজ্ঞেস করে নেয়। মিটিংয়ের সময় হলে আরশিয়া তার বাবার সাথে মিটিং রুমে প্রবেশ করে, তার জন্য বরাদ্দ করা স্থানে বসে পড়ে। আরশিয়া তার বাবার সাথে কিছু নিয়ে আলোচনা করছিল। এমন সময় আহমেদ খানের সাথে আরাফ প্রবেশ করে মিটিং রুমে। আরাফরা আসতেই মিটিং শুরু হয়। আরশিয়া একবার আরাবের দিকে তাকিয়ে চোখ সরিয়ে মিটিংয়ে ফোকাস করে। মিটিংয়ের এক পর্যায়ে আরশিয়াকে ব্রিফিং দিতে হয়। আরশিয়া ব্রিফিং দিচ্ছে আর আরাফ তার দিকে তাকিয়ে আছে। সে আরশিয়ার কথা বলার ধরন, তার বোঝানোর স্টাইল, কথা বলার সময় হাত নাড়ানো সব কিছু খুব মনোযোগ দিয়ে দেখছে। তাকে দেখে মনে হচ্ছে এখন এটা না দেখলে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আরশিয়ার ব্রিফিং শেষ হতেই সবাই হাততালি দিল। আহমেদ সাহেব হাততালি দিয়ে বললেন, মামুনি, তোমার আজকের ব্রিফিংও অসাধারণ হয়েছে। এভাবেই চালিয়ে যাও, দেখবে একদিন তোমার বাবার চেয়েও ভালো বিজনেস করতে পারবে। আরশিয়া হাসি মুখে বলল, ধন্যবাদ আঙ্কেল, সবই আপনাদের দোয়া। মাঝখান থেকে আরাব অবাক সরে বলে উঠল, তুমি অফিসও করো? আহমেদ সাহেব আরাফকে ব্যঙ্গ করে বললেন, ও কি তোমার মতো সারাদিন ঘুরে বেড়ায় নাকি? ও ওর বাবাকেও বিজনেসে সাহায্য করে। ও তোমার কত ছোট হয়েও বাবাকে সাহায্য করে, আর তুমি সারাদিন টই টই করে দন্ধীদের সাথে আড্ডা দাও। ওর কাছ থেকে কিছু শিখো। আরাব নিজের হয়ে সাফাই গাইতে বলল, আমিও তো এখন তোমাকে সাহায্য করছি। হয়েছে, তোমাকে আর সাফাই গাইতে হবে না। মিটিং শেষে আহমেদ সাহেব, আবরার সাহেব আর আরিশ মিলে গল্প করছে। তাদের সিনিয়রদের গল্পে আরশিয়া আর আরাব চুপচাপ শুনে যাচ্ছে, কিছু বলতে পারছে না। তাই আরশিয়া আর আরাব ছাদে চলে আসে। আরশিয়া ছাদে এসে চুপচাপ দাঁড়িয়ে আবহাওয়া উপভোগ করছে। বিকেলের এই সময়টা আরশিয়ার ছাদে কাটাতে ভালো লাগে। আরাব আরশিয়ার দিকে তাকিয়ে ভাবছে, এই মেয়েকে সব পোশাকেই এত সুন্দর লাগে কিভাবে? এই যে এখন আরশিয়ার পরনে অফিসের ফর্মাল পোশাক, এতেও তাকে আরাবের কাছে সুন্দর লাগছে। কথায় আছে, আমরা যাকে পছন্দ করি তার সব কিছুই আমাদের ভালো লাগে। তেমনি আরশিয়াকে সব রকম পোশাকেই আরাবের কাছে ভালো লাগে। আরাব আরশিয়ার কাছে এগিয়ে যায়। তুমি আর কি কি পারো বলো তো? আরাবের কথা শুনে আরশিয়া তার দিকে তাকায়, অতঃপর বলল, আমি কি কি পারি সেটা তো নির্দিষ্ট করে বলতে পারবো না, কিন্তু আমি সব কিছুই করার চেষ্টা করি। চেষ্টা করা তো দোষের কিছু না। তোমাকে সব কিছু পারতে কে বলেছে? আজকে তোমার জন্য বাবা আমায় কথা শোনালো। আমার জন্য শোনায়নি, আপনাকে কথা শুনিয়েছে আপনার কারণে। আপনি আঙ্কেলকে সাহায্য করলে তো আর কথা শুনতে হতো না। ঠিক আছে, বুঝলাম, সব আমার দোষ। আরাবরা কিছুক্ষণের মধ্যেই চলে যায়। আরশিয়া আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে রাতের খাবার খেয়ে ঘরে চলে এসেছে। ঘরে এসে সোজা বেলকনিতে চলে গেল। দোলনায় বসে ভাবছে, অনেক দিন হলো রাতে কোথাও ঘুরতে যাওয়া হয় না, তাই নাবিলকে ফোন দিয়ে আসতে বলল। এই রাতে তাকে একা কেউ বের হতে দেবে না। নাবিল আসতেই আরশিয়া গাড়িতে উঠে বসল। নাবিল জিজ্ঞেস করল, কোথায় যাবি বল? তোমার যেখানে ইচ্ছা। আরশিয়া আর নাবিল বসে আছে খোলা আকাশের নিচে একটা মাঠের মাঝে। দুইজনই আকাশের দিকে তাকিয়ে আছে। আরশিয়া আর নাবিল প্রায়ই রাতে ঘুরতে বের হয়। এটা তাদের দুজনেরই অনেক পছন্দের। এটা একটা গ্রাম্য এলাকা, আশেপাশে গাছগাছালিতে ভরা। নীরবতা ভেঙে নাবিল বলল, তোর খালামণি বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। বলছে তার এক মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছে। এখন আমাকে বিয়ে করিয়ে আরেকটা মেয়ে নিয়ে আসবে যে তার ঘরময় বিচরণ করবে। তো করে ফেল বিয়ে, না করছে কে? কিন্তু কিন্তু কি? তুমি কি কাউকে পছন্দ করো? করলে বলো। নাবিল ইতস্তত করে বলল, আসলে আমি একজনকে পছন্দ করি, কিন্তু সে আমাকে পছন্দ কিনা সেটা জানি না। সে কে যাকে তুমি পছন্দ করো? তোর বান্ধবী তারিন, আমি ওকে পছন্দ করি। আরশিয়া আগেই বুঝতে পেরেছিল নাবিল তারিনকে পছন্দ করে। আরশিয়া নাবিলকে বলল, তুমি তাহলে খালামণিদের বলো। আমি তো আম্মুকে বলতেই পারি, কিন্তু তারিনের যদি অমত থাকে? তুমি ওর বাবা মায়ের সাথে কথা বলে দেখো, ওর অন্য কাউকে পছন্দ নেই, আর তোমাকে অপছন্দ করার কথাও না। তাই আমি বলবো তুমি খালামণিদের জানিয়ে ওর বাবা মায়ের সাথে কথা বলো। আরশিয়ার কথা শুনে নাবিল ওকে জড়িয়ে ধরে বলল, এই জন্যই তো আমি তোকে আমার কলিজা বলি।
এখন চল বাড়ি যাই, অনেক রাত হয়ে গেছে, আর থাকা ঠিক হবে না। এই বলে নাবিল আরশিয়াকে নিয়ে বাড়ি চলে আসে। আরশিয়াকে তার বাড়িতে দিয়ে নাবিল গাড়ি নিয়ে চলে যায়। তারিন মুখ ফুলিয়ে বসে আছে। আরশিয়া তা দেখেও না দেখার ভান করছে, কারণ আরশিয়া জানে তারিন এই মুখ ফুলিয়ে আছে, আবার একটু পর নিজে এসেই কথা বলবে। তারিন ভাবছে আরশিয়া তাকে কিছু জিজ্ঞেস করছে না কেন। আরশিয়া তাকে কিছু জিজ্ঞেস না করলে সে নিজে থেকে তার দুঃখের কথা কিভাবে বলবে। এবার তারিন আরশিয়ার ওপর বিরক্ত হয়ে বলল, তুই আমার কিসের বেস্ট ফ্রেন্ড? হঠাৎ এই কথা বলছিস কেন? আমি সেই কখন থেকে মুখ ফুলিয়ে বসে আছি। কোথায় তুই আমাকে জিজ্ঞেস করবি আমার কিছু হয়েছে কিনা, কেউ কিছু বলেছে কিনা? তা না করে তুই চুপচাপ বসে আছিস। এই তুই আমার বেস্ট ফ্রেন্ড? ও এই ব্যাপার, ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। এখন বল কি হয়েছে? সকাল থেকে মুখটা এমন বাংলার 5-এর মতো করে রেখেছিস কেন? তারিন মুখে দুঃখী দুঃখী ভাব এনে বলল, আজকে সকালে আসার সময় আম্মু বলছিল তাড়াতাড়ি বাসায় যেতে। আমি জিজ্ঞেস করেছিলাম কেন? আম্মু বলল বিকেলে নাকি পাত্রপক্ষ আসবে আমাকে দেখতে। তুই বল, আমার কি বিয়ের বয়স হয়েছে? এতদিন তো তুই বিয়ের জন্য লাফালাফি করতি, তো আজকে যখন পাত্রপক্ষ আসবে তাতে সমস্যা কোথায়? বিয়ের জন্য লাফালাফি করলেই এত তাড়াতাড়ি বিয়ে দিতে হবে নাকি? আমারও তো পছন্দ আছে নাকি? আর ছেলে যদি আমার পছন্দ না হয় তখন কি হবে? কি আর হবে, মানা করে দিবি। কিন্তু আমার মনে হচ্ছে ছেলেকে তোর পছন্দ হবে। মিলিয়ে নিস আমার কথা। তুই কিভাবে জানলি ছেলে আমার পছন্দ হবে? তুই কি ছেলেটাকে দেখেছিস, তার সাথে কথা বলেছিস, নাকি ছেলে তোর পরিচিত? কোনটা বল? আরশিয়া থতমত খেয়ে গেল, কিন্তু তারিনকে তা বুঝতে না দিয়ে মেকি রাগ দেখিয়ে বলল, আমি তো এমনিই বলছিলাম, তুই তো পুরো সিআইডির মতো প্রশ্ন করা শুরু করেছিস। আর আঙ্কেল আন্টি নিশ্চয়ই ভালো ছেলে দেখেই তোকে বিয়ে দিবে, তাই বললাম আর কি। ও তাই বল? আমি তো মনে করেছিলাম ছেলে বোধহয় তোর পরিচিত। আরশিয়া তারিনকে হালকা ধাক্কা দিয়ে বলল, কেন, পরিচিত হলে খুশি হতি নাকি? না, এমনিই বললাম। এখন তাড়াতাড়ি বাড়ি যা, সুন্দর করে সেজেগুজে পাত্রপক্ষের সামনে বসার জন্য তৈরি হ, বিকেলে দেখা হবে। তারিন ভ্রু কুচকে বলল, বিকেলে দেখা হবে কিভাবে? আরশিয়া তুতলিয়ে বলল, আর কিভাবে হবে? আমি তোর বাসায় আসব বিকেলে। আমার একমাত্র বেস্টিকে দেখতে আসবে বলে কথা, আর আমি যাব না, এটা কি হয়? তারিনের মন খারাপ হয়ে গেল। সে আরশিয়াকে বিদায় জানিয়ে বাসায় চলে আসলো। তারিনের মন খারাপ, নাবিলকে তার ভালো লাগে, কিন্তু সে মেয়ে হয়ে কিভাবে বলবে? আরশিয়াকে বলা যেত, কিন্তু আরশিয়া যদি কিছু মনে করে তাই তাকে কিছু বলল না। আজকে যেই ছেলে আসবে সেই ছেলের সাথে যদি বাবা মা তাকে জোর করে বিয়ে দিয়ে দেয়, কি করবে সে? না, তার বাবা মা এতটাও খারাপ না যে তাকে তার পছন্দের বিরুদ্ধে কারো সাথে বিয়ে দিবে। এসব ভাবতে ভাবতে তারিন তৈরি হচ্ছে। সেদিন আরশিয়ার কথা শুনে নাবিল তার বাবা মাকে তারিনের কথা বলে। তার বাবা মায়েরও তারিনকে পছন্দ ছিল, তাই তারা রাজি হয়ে যায়। অতপর আরশিয়ার থেকে তারিনের বাবার নাম্বার নিয়ে কথা বলে। তারিনের বাবা খোঁজ নিয়ে দেখে নাবিল ছেলে হিসেবে খুবই ভালো, তাই তারাও অমত করেনি। আরশিয়া, নাবিল, নাবিলের বাবা মা, নিশি, রিয়াজ তারিনদের ড্রয়িং রুমে বসে আছে। তারিনের বাবা মা তাদের আপ্যায়নে ব্যস্ত। নাবিলের মা তাদের ব্যস্ত হতে না করলেন, বললেন তাদের সাথে বসতে। তারা কিছুক্ষণ কথা বলে। এর মাঝে তারিনের মা আরশিয়াকে পাঠিয়ে দেয় তারিনকে নিয়ে আসার জন্য। আরশিয়ার সাথে নিশিও আসে তারিনকে নিতে। তারিনের রুমে এসে দেখে তারিন অন্যমনস্ক হয়ে বসে আছে। আরশিয়া তারিনের কাছে গিয়ে ধাক্কা দিয়ে বলল, কিরে, বসে বসে কি ভাবছিস? তুই এখানে? আমি না তোকে বললাম আমি আসব, ভুলে গেলি নাকি? পিছন থেকে নিশি বলে উঠল, আরে ও বিয়ের চিন্তায় সবকিছু ভুলে গিয়েছে। তারিন নিশিকে দেখে অবাক হয়ে বলল, আপু তুমি এখানে? তারিন যেন কিছু বুঝতে না পারে, তাই নিশি বলল, আমি এখানে। খুশি হওনি? অনেক খুশি হয়েছি। তোমার তো কোনো ভাই বোন নেই, তাই আমি আর আরশিয়া এসেছি আন্টিকে সাহায্য করার জন্য। এখন চলো, তোমাকে নিচে নিয়ে যেতে বলেছে। তারিন মনে মনে ভাবছে সে যার ভাইয়ের বউ হতে চায় সেই কিনা তাকে অন্য কারো বউ হওয়ার জন্য তাদের সামনে নিয়ে যাচ্ছে। এমনভাবে বলছে যেন নিজের ভাইয়ের সামনে নিয়ে যাচ্ছে। তারিনের ভাবনার মাঝেই তাকে নিচে নিয়ে আসা হয়। তারিনকে নাবিলের মায়ের পাশে ঠিক নাবিলের বরাবর বসানো হয়। নাবিলের মা তারিনকে দেখে তারিনের বাবার দিকে তাকিয়ে বলল, ভাই সাব, আপনার মেয়েকে আমার আগে থেকেই পছন্দ। আমার এক মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়েছি। এখন আপনাদের যদি মতামত থাকে তাহলে আমি আপনাদের মেয়েকে আমার মেয়ে বানিয়ে আমার বাড়ি নিয়ে যেতে চাই। তারিন পাশ থেকে পরিচিত গলার স্বর শুনে পাশে তাকিয়ে দেখে তার পাশে নাবিলের মা বসে আছে। সামনে তাকিয়ে দেখে নাবিল তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। তারিন নাবিলের দিকে তাকাতেই নাবিল চোখ টিপ দিল। এবার তারিন বুঝল আরশিয়ার নিশির তাদের বাড়ি আসার আসল কারণ। তারিনের বাবা বলল, আপা, আমার মেয়ের মত থাকলেই আমার মত থাকবে। আমি ওর ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে চাই না। ঠিক আছে ভাই সাহেব,
তাহলে ওরা কথা বলে ওদের মতামত জানাক। তারিনের মা আরশিয়াকে বলল তারিন আর নাবিলকে নিয়ে ছাদে যেতে কথা বলার জন্য। আরশিয়া তারিনকে নিয়ে ছাদে যেতেই তারিন ধুমধাম আরশিয়ার পিঠে মারা শুরু করলে। কথা নেই বার্তা নেই, হঠাৎ এমন আক্রমণে আরশিয়া কিছু বলতে পারলে না। একটু পর তারিন থেমে আরশিয়াকে বলল, হারামি, জানিস কত ভয় পেয়ে গিয়েছিলাম আমি? আগে বললি না কেন তোরা আসবি? আগে বললে কি হতো? তুই তো আর ভাইকে ভালোবাসিস না যে অন্য কোথাও বিয়ে হলে কেঁদে কেটে মরে যাবি। ভালোবাসি, কিন্তু আমি তো তোর ভাইকে পছন্দ করতাম, সেটা তুই বুঝতি না। বুঝতাম বলেই তো তোকে ভাইয়ের বউ করে নিতে এসেছি, আর তুই কিনা আমাকে মারছিস। এর মধ্যে নিশি নাবিলকে নিয়ে ছাদে এলো। নাবিলকে আসতে দেখে তারিন ভদ্রমেয়ের মতো শান্ত হয়ে গেল। নাবিল আরশিয়াদের কাছে আসতেই আরশিয়া বলল, তোমার জন্য আমি ওর হাতে মার খেলাম। আরে ভাইয়ের জন্য একটু একটু মার খেলে কিছু হয় না। এখন তোমরা কথা বলো, আমি গেলাম। আরশিয়া নিশির কাছে চলে আসলো। আরশিয়া মনে মনে ভাবছে, সবাই বিয়ে করে নিচ্ছে আর সে যাকে পছন্দ করে সেই ছেলে তাকে পাত্তাই দেয় না। কি পোড়া কপাল তার। নাবিল তারিনের পাশে যেয়ে দাঁড়াতেই তারিন বলল, আপনি যে আমাকে পছন্দ করেন আগে বলুননি কেন? তুমি যদি রিজেক্ট করে দাও সেই ভয় বলিনি, তাহলে এখন ফ্যামিলি নিয়ে আসলেন কেন? এখন রিজেক্ট হওয়ার ভয় নেই? এখনও ভয় করলে তোমাকে হারাতে হবে, তাই এখন না বলে উপায় ছিল না, আর আমি তোমাকে হারাতে চাই না। তারিন চুপ করে নাবিলের কথা শুনল, কিন্তু নিজে কিছু বলল না। তারিনকে চুপচাপ থাকতে দেখে নাবিল বলল, তোমার কি আমাকে বিয়ে করতে কোনো সমস্যা আছে? তারিন মাথা নেড়ে না বুঝালো। সে লজ্জায় কথা বলতে পারছে না, তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এখন নিচে চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। শূন্যতা শব্দটা শুনতে যতটা না ভয়ঙ্কর, তার চেয়েও বেশি ভয়ঙ্করের প্রভাব। শূন্যতা এমন এক অনুভূতি, না কাউকে বোঝানো যায় আর না কাউকে দেখানো যায়। ভিতরে ভিতরে তাকে খুঁজে চলে মন সবখানে। মনে হয় সে আছে আমার আশেপাশে, কিন্তু আমি তাকে দেখতে পারছি না, ছুঁতে পারছি, শুধু অনুভব করতে পারছি। তার শূন্যতা কুড়ে কুড়ে খায়, তার স্মৃতি সবখানে তাড়া করে বেড়ায়। আবার আমাদের জীবনে কোনো কিছুর শূন্যতা না এলে আমরা পূর্ণতা নিয়ে ভাবি না, শূন্যতাই আমাদের পূর্ণতার দিকে নিয়ে যায়। আরাব চুপচাপ মাঠের একপাশে বাইকের ওপর বসে আছে। চারিপাশে মানুষের অভাব নেই, কিন্তু তার দুচোখ যাকে খুঁজছে তার দেখা নেই। এক সপ্তাহেরও বেশি হয়ে গেছে আরশিয়াকে কোথাও দেখতে পাচ্ছে না, ভার্সিটিতেও আসছে না। তাই আরাব অফিসে গিয়েছিল, সেখানে আরিশের সাথে দেখা হয়েছে, কিন্তু আরশিয়ার দেখা মেলেনি। তারিনের আগদের পরে আরশিয়ার সাথে আরাবের আর দেখা হয়নি। তারিনকে যে জিজ্ঞেস করবে তারও উপায় নেই, সেও ভার্সিটিতে আসছে না। আরাব হঠাৎ দেখতে পেল তারিন গেট দিয়ে ঢুকছে। তারিনকে দেখে সে ধূপধাপ পায়ে তারিনের সামনে গিয়ে দাঁড়ালো। আরশিয়া কোথায়? তারিন এক মনে হেঁটে আসছিল, আচমকা কাউকে সামনে দেখে ভড়কে গেল। নিজেকে সামলে বলল, জি ভাইয়া, কি বললেন? বলেছি আরশিয়া কোথায়। আরশিয়া দেশের বাইরে গিয়েছে। হঠাৎ দেশের বাইরে যাওয়ার কারণ? অফিসের কিছু কাজের জন্য গিয়েছে। কবে গেল? আমার আগদের পরের দিন। ও কি একা গিয়েছে? না, নাবিল আছে ওর সাথে। আরাব স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। তার মানে মেয়েটা একা যায়নি, সাথে নাবিল আছে। আসবে কবে বলতে পারো? সেটা তো শিওর বলতে পারবো না ভাইয়া। ঠিক আছে, তুমি ক্লাসে যাও, যদি জানতে পারো আরশিয়া কবে আসবে তাহলে আমাকে বলো। তারিন মাথা নেড়ে সাজা নিয়ে চলে গেল। আরাব ভাবছে আরশিয়া দেশের বাহিরে গেল, একবারের জন্য তাকে বলে গেল না। তার আরশিয়ার উপর চাপা অভিমান হলো। এমনই তো সারাদিন মেয়েটা তাকে জ্বালায়, আর এতটুকু কথা বলল না। আসলে আরশিয়া, তারিন আর নাবিলের আগদের পরের দিন বাসায় এসে জানতে পারল অফিসের কিছু কাজের জন্য একজনকে দেশের বাহিরে যেতে হবে। রুষা আর আরুষ দুজনই অসুস্থ। তাদের এই অবস্থায় রেখে আরিশ যেতে পারবে না। আরশিয়ার বাবার শরীরটাও বেশি ভালো না, মৌসুমি বদলের কারণে সবাই কম বেশি অসুস্থ, তাই আরশিয়াকেই যেতে হবে। একা মেয়েকে ছাড়তে নারাজ আবরার সাহেব তাই নাবিলকে বলল আরশিয়ার সাথে যেতে। ওই দিন রাতেই ফ্লাইট হওয়ায় আরবকে কিছু জানানোর সুযোগ পায়নি আরশিয়া। আর ওখানে যেও কল করে যে বলবে সেটাও সম্ভব হচ্ছে না। কাজের খুবই চাপ, এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে। তার চেয়ে বড় কথা সময়। এ দেশের সময় আর সেই দেশের সময় পুরো বিপরীত, তাই চেয়েও আরাফের সাথে যোগাযোগ করতে পারছে না। আরশিয়া খোলা বারান্দায় চুল ছেড়ে দাঁড়িয়ে আছে। নাবিল তার পাশে এসে দাঁড়ালো, কাঁধে হাত দিয়ে বলল, কিরে, মন খারাপ? না। তাহলে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আরাফকে খুব মিস করছি। আসার আগে ওনার সাথে একবার কথাও হয়নি, বলেও আসতে পারলাম না। যদিও আমার উপস্থিতি অনুপস্থিতিতে তার কিছু যায় আসে না।
কে বলেছে তার কিছু যায় আসে না? কারো বলার প্রয়োজন পড়ে না, তাকে দেখেই বোঝা যায়। তুই জানিস, তারিন আজকে ভার্সিটিতে যেতেই আরাভ ওর কাছে তোর বিষয়ে জিজ্ঞেস করছিল। তা কি জিজ্ঞেস করলো? তুই কই, ভার্সিটি যাস না কেন, এইগুলোই জিজ্ঞেস করছিল। আরশিয়া আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, ওটা এমনি জিজ্ঞেস করেছে। নাবিল ভাবুক ভঙ্গিতে বলল, এবার দেশে গিয়ে আমার কলিজার খুশির জন্য হলেও আরাভের একটা ব্যবস্থা করতে হবে। আরশিয়া নাবিলের কথার বিপরীতে কিছু বলল না, এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবছে, সত্যিই কি আরাভের কাছে তার অনুপস্থিতির কোনো প্রভাব আছে? আরাভ কি তাকে নিয়ে ভাবে নাকি ভাবে না? এতই যদি ভাবত, তাহলে একবারের জন্য হলেও তার খবর নিত। এগুলো ভাবতেই আরশিয়ার মন খারাপ হয়ে গেল। কেটে গেছে আরও 3টে দিন। আরশিয়ার অনুপস্থিতি আরবকে খুবই কষ্ট দিচ্ছে। মনে হচ্ছে কোথাও কিছু নেই। আরব একমনে ভেবে চলেছে। হঠাৎ পাশ থেকে রিয়াজের ধাক্কায় হুঁশে ফেরে। কিরে, কি এত ভাবছিস? আরব অনমন্যে জবাব দিল, আরশিয়ার কথা। কি? আরব থতমত খেয়ে বলল, কিছু না। রিয়াজ আরবের কাঁধে হাত রেখে বলল, দেখ আরব, আমি কিছুদিন ধরেই লক্ষ্য করছি তুই কেমন অন্যমনস্ক থাকিস, কিছু একটা ভাবিস। কিন্তু কি নিয়ে এত ভাবিস আমাকে বল। আমার কাছে যদি এর সমাধান থাকে আমি তা দেওয়ার চেষ্টা করব। আসলে আরশিয়া দেশের বাহিরে যাওয়ার পর থেকে ওর শূন্যতা আমাকে ঘিরে ধরেছে। আশেপাশে তাকালে ওর সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ে। ওকে ছাড়া সব কিছু থেকেও কেমন শূন্য শূন্য লাগে। রিয়াজ আরাভের কথা শুনে বলল, আমার মনে হয় তুইও আরশিয়াকে ভালোবেসে ফেলেছিস। সেটা কিভাবে সম্ভব? অসম্ভব হওয়ার কি আছে? তোর লক্ষণ দেখে আমার তাই মনে হচ্ছে। তুই নিজেকে প্রশ্ন কর, উত্তর পেয়ে যাবি। আরাব আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। ফ্রেশ হয়ে মায়ের সাথে গিয়ে গল্প করতে বসল। তার মায়ের সাথে সে খুবই ফ্রি, কম বেশি সব কিছুই তার মাকে বলে। আরাব তার মাকে তার সমস্যার কথা বললে সেও আরাবকে একই কথা বলে। আরাব সেখান থেকে এসে নিজের বারান্দায় বসে ভাবছে, আসলেই কি সে আরশিয়াকে ভালোবেসে ফেলেছে? অনেকবার মনকে প্রশ্ন করল, বারবার মন থেকে একই উত্তর ভেসে এলো, সে আরশিয়া নামক রমণীকে ভালোবেসে ফেলেছে। আরাব তার মায়ের সাথে আরশিয়াকে নিয়ে কথা বলছে। তার মায়ের আরশিয়াকে পছন্দ হয়েছে। কি মিষ্টি একটা মেয়ে, যে দেখবে তারই পছন্দ হবে। আরাব তার মাকে বলল ওর বাবার সাথে এই নিয়ে কথা বলার জন্য। রাতে আরাবের মা ওর বাবার সাথে কথা বললে ওর বাবাও খুব খুশি হয়। আহমেদ সাহেবের প্রথম থেকেই আরশিয়াকে পছন্দ। আরাব কথা শুনে খুশিতে লাফ দিয়ে উঠল। মনে মনে বলল, দেশে ফিরলেই তোমার জন্য সারপ্রাইজ আছে মিস আরশিয়া। অনেক জ্বালিয়েছ তুমি আমাকে, এবার আমার পালা। আজকে প্রায় 15 দিন পর দেশের মাটিতে পা রাখল আরশিয়া আর নাবিল। আরশিয়া যেই কাজের জন্য গিয়েছিল তা সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে। আরশিয়া এয়ারপোর্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে বসল। দূর থেকে এই দৃশ্য দেখে কারো তৃষ্ণার্থ চোখজোড়া শান্ত হলো। আরাফ গাড়িতে বসে দূর থেকে আরশিয়াকে দেখছিল। কতদিন এই মেয়েটাকে সে দেখে না। তারিনের কাছ থেকে আরশিয়ার আসার কথা শুনে চলে এসেছে আরশিয়া নামক রমণীকে দেখে চক্ষু শীতল করার জন্যে। আরশিয়া বাড়িতে আসতেই সবাই অনেক খুশি। মনে হচ্ছে তাদের বাড়িতে খুশির জোয়ার বয়ে যাচ্ছে। আবরার সাহেব মেয়েকে জড়িয়ে বসে রইলেন কিছুক্ষণ। মেয়ে তার এই প্রথম এত দূরে গেল। যেই কাজে গেছে তাতে সফল হয়ে এসেছে। এতে আবরার সাহেবের খুশির শেষ নেই। আরশিয়া সবার সাথে কথা বলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে খেয়ে ঘরে ঘুমোতে চলে এলো। তাদের আস্তে আস্তে রাত হয়ে গেছে। সারাদিনের ক্লান্তিতে আরশিয়া বিছানায় শোয়ার সাথে সাথে ঘুমিয়ে গেল। রাত 3টে হবে হয়তো। আরশিয়া গভীর ঘুমে মগ্ন। তার আশেপাশে যে কারো অস্তিত্ব আছে তা সে টের পাচ্ছে না। টের পাবে কিভাবে? সে তো ঘুমে বিভোর। একটা পুরুষ অবয়ব আরশিয়ার ঘরে দেখা যাচ্ছে। অবয়বটা আরশিয়ার মাথার কাছে গিয়ে বসল। আরশিয়ার দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে হচ্ছে কত বছরের তৃষ্ণার্থ সে। কতদিন দেখে না আরশিয়াকে। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর আরশিয়ার দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, আসছি আমি, খুব তাড়াতাড়ি তোমাকে আমার করে নিয়ে যেতে আসছি। তৈরি থেকো মিস আরশিয়া। আরশিয়া থ মেরে বসে আছে। তার চারপাশে কি হচ্ছে না হচ্ছে তার মাথায় কিছুই ঢুকছে না। কিছুক্ষণের মধ্যে কি হয়ে গেল সেটা সে ভেবে উঠতে পারছে না। আরশিয়া ক্লান্ত থাকায় আজকে দেরি করে উঠেছে। ঘুম থেকে উঠে নিচে গিয়ে দেখে কিসের যেন আয়োজন চলছে। সে অনেকবার মামনিকে জিজ্ঞেস করেছে কারা আসবে, হঠাৎ এত আয়োজন কেন, কিন্তু উত্তরে সে কোনো জবাব পায়নি। দুপুরের খাবার খেয়ে আরশিয়া ঘরে চলে এসেছে।
কিছুক্ষণ পর মামুনি হাতে কিছু ব্যাগ নিয়ে এসে বলল তৈরি হয়ে নিতে। হঠাৎ কিসের জন্য তৈরি হব? আজকে তোমার আকদ, কিছুক্ষণের মধ্যে ছেলের বাড়ি থেকে লোক চলে আসবে, তৈরি হও। কথাটা শোনা মাত্র আরশিয়া মনে হয় কোনো ঘোরের ভিতরে চলে গেছে। সব কিছু তার মাথার উপর দিয়ে যাচ্ছে। আরশিয়া থ মেরে বসে পড়ল। এর মধ্যে কোথা থেকে নিশি আর তারিন এসে তাকে তৈরি করা শুরু করল। আরশিয়া পুতুলের মতো হয়ে গেছে, না আছে কোনো নড়াচড়া, না কোনো অনুভূতি। মনে হয় কাঠের তৈরি পুতুল। ওকে যেভাবে বলেছে ও তাই করছে। আরশিয়ার মাথায় শুধু ঘুরছে ও আরাভকে ভালোবাসে, ওকে ছাড়া আরশিয়ার চলবে না। নিশি আর তারিন তো ওর ব্যাপারে সব কিছুই জানে, তাও ওরা কিছু না বলে কিভাবে স্বাচ্ছন্দ্যে আরশিয়াকে অন্য কারোর জন্য সাজাচ্ছে। আরশিয়া নিজে কিছু করতে পারছে না। কণ্ঠস্বর আর মস্তিষ্ক এই সময় ওর সাথে বেইমানি করছে। কিছুক্ষণের মধ্যেই নিশি আর তারিন আরশিয়াকে তৈরি করে ফেলে। আরশিয়া নিশি আর তারিনকে কিছু বলবে, এর মধ্যে নিচ থেকে আরশিয়াকে নিয়ে যাওয়ার জন্য ডাক দেওয়া হয়। তাই তারিন আর নিশি দেরি না করে আরশিয়াকে দুইজন দুই পাশ থেকে ধরে ঘর থেকে বের হয়। আরশিয়াদের বাড়ির ড্রয়িং রুমে একপাশে আকদের জন্য সাজানো হয়েছে। মাঝে ফুলের পর্দা, দুই পাশে বর আর কনের বসার জায়গা। কিছু দূরে কাজী আর কিছু লোকের বসার ব্যবস্থা করা হয়েছে। মেহমান খুবই অল্প পরিসরে এসেছে। আরশিয়ার খালামণি, তার মামার পরিবার, রিয়াজদের পরিবার আর ছেলেপক্ষ সবাই ড্রয়িং রুমের সোফায় অবস্থান করছে। আরিশ, রুষা ব্যস্ত কাজে। বাড়ির একমাত্র মেয়ের আকদ বলে কথা। যতই অল্প পরিসরে হোক, সব কিছু ঠিক হওয়া চাই। আরশিয়া সিঁড়ি দিয়ে নিচে নামছে। তার পরনে হালকা গোলাপি রঙের শাড়ি, মাথায় ম্যাচিং ওড়না, গলায় সাদা স্টোনের ডায়মন্ডের নেকলেস, কানে নেকলেসের সাথে মিলানো কানের দুল, মাথায় টিকলি, 2 হাত ভর্তি হালকা গোলাপি রঙের চুড়ি, মুখে অল্প প্রসাধনীর ছোঁয়া। সব মিলিয়ে যে কেউ দেখেই মাশাআল্লাহ বলবে। বরের জায়গায় বসা এক যুবক এক ধ্যানে আরশিয়ার দিকে চেয়ে আছে। তাকে দেখে মনে হচ্ছে পলক পড়লেই এই গোপালী পরীকে সে হারিয়ে ফেলবে। তার তাকিয়ে থাকার মাঝে আরশিয়াকে নিয়ে এসে ওপর পাশে বসানো হয়। আরশিয়াকে দেখে মনে হচ্ছে কোনো রোবটকে বসিয়ে রাখা হয়েছে। আরশিয়া নিজের ঘোরের মধ্যে আছে। কাজীর মুখে আরিয়ান খান আরাভ নামটা শুনে আরশিয়া চমকে সামনে তাকিয়ে দেখে আরাভ নামক পুরুষটা তার সামনে ফুলের পর্দার ওপর পাশে বসে মিটমিটিয়ে হাসছে। আরশিয়ার মনে হলো এতক্ষণ পর সে তার চেতনা ফিরে পেয়েছে। আরশিয়াকে কবুল বলতে বলা হয়। সে পাশে তাকিয়ে তার বাবাকে খুঁজছে। এই মানুষটাকে সে অসম্ভব ভালোবাসে। তার মা মারা যাওয়ার পর থেকে এই বাবা নামক মানুষটা তাকে আগলে রেখেছে। আরশিয়ার মনের কথা বুঝতে পেরে নাবিল আবরার সাহেবকে নিয়ে এলো। আবরার সাহেব এসে আরশিয়ার পাশে বসে মেয়ের কপালে চুমু দিয়ে কবুল বলতে ইশারা করল। আরশিয়া বাবার ইশারা পেয়ে নিজেকে ধাতস্থ করে কবুল বলে দিল। আরাফকে কবুল বলতে বলার সাথে সাথে সে কবুল বলে দেয়। তাকে দেখে মনে হচ্ছে সে অধীর অগ্রহে বসেছিল এই শব্দটা উচ্চারণের জন্য। আরাফের কবুল বলার ধরনে আশেপাশের সবাই হেসে দেয়। এতে অবশ্য আরাফ কিছুটা লজ্জা পেয়েছে। আসল ঘটনা হচ্ছে আরাবের মা ওই দিন তার বাবাকে জানানোর পর আহমেদ সাহেব আবরার সাহেবের সাথে এই নিয়ে কথা বলে। আবরার সাহেব বলে তার মেয়ে রাজি থাকলে তার কোনো আপত্তি নেই। আবরার সাহেব বাড়ি এসে সবার সাথে কথা বলে এই বিষয়ে। তখন আরিশ জানায় আরশিয়া আরাফকে ভালোবাসে। এ কথা শুনে আবরার সাহেব আর কোনো আপত্তি করেনি। পরে সবাই মিলে ভাবে আরশিয়াকে সারপ্রাইজ দিবে, তাই আরশিয়াকে এই বিষয়ে কিছু জানানো হয় না। আরশিয়া বাদে সবাই এই বিষয়ে জানত, এমনকি নাবিলও জানত। ওই দিন আরশিয়ার মন খারাপ দেখে তারও অনেক খারাপ লেগেছিল। সে ভেবেছিল দেশে ফিরে আরাবের সাথে কথা বলবে। তার আগে তারিনের কাছ থেকে আগদের ব্যাপারে শুনে সেও ভাবল সে আরশিয়াকে কিছু জানাবে না। আরশিয়া যখন সারপ্রাইজটা পাবে তখন অনেক খুশি হবে, এই জন্য সে চুপ ছিল। আরশিয়া তার নিজের ঘরে এসে ভাঙচুর করছে। কেউ তার আশেপাশে যেতে সাহস পাচ্ছে না, কারণ আরশিয়ার রাগকে সবাই কম বেশি ভয় পায়। আরাব নিচে সবার সাথে কথা বলছে। তারিন গিয়ে তাকে ডেকে নিয়ে এসেছে। আরাব এসে দেখে আরশিয়া তার ঘরের সব কিছু উলটপালট করে ফেলেছে। হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আরাব সবাইকে যেতে বলল। সবাই চলে যাওয়ার পর আরাব আরশিয়ার রুমে ঢুকে দরজা আটকে দেয়। আরশিয়ার সেদিকে খেয়াল নেই। আরাব এসে আরশিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। হঠাৎ কারো আলিঙ্গনে অবদ্ধ হয়ে আরশিয়া চমকে যায়।
পরে আলিঙ্গন করা ব্যক্তিটিকে দেখে শান্ত হয়। আরাব আরশিয়াকে অনেকক্ষণ জড়িয়ে ধরে রেখে কিছু বলবে তার আগেই আরশিয়া ওর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেলকনিতে চলে যায়। আরাব আরশিয়াকে এভাবে চলে যেতে দেখে বুঝে যায় আরশিয়া ওর উপর রাগ করেছে। আরাব আরশিয়ার পিছন পিছন বেলকনিতে গিয়ে দেখে আরশিয়া আকাশের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। ওর চোখ থেকে নীরবে পানি পড়ছে। মিসেস আরাব, আপনি কি আমার উপর রাগ করেছেন? আরাবের বলতে দেরি আরশিয়া ঝাঁপিয়ে পড়ে ওর বুকে। আরশিয়ার হঠাৎ আক্রমণে আরাব ঘাবড়িয়ে যায়। নিজেকে সামলে আরশিয়াকে আগলে নেয়। আরাবের বুকের কাছটায় ভিজা ভিজা লাগছে। আরাবের বুঝতে দেরি হয়নি আরশিয়া কান্না করছে। কি হয়েছে আরশিয়া, কান্না করছো কেন? আরশিয়া মুখ না তুলেই বলল, আপনি অনেক খারাপ মিস্টার আরাব, অনেক অনেক খারাপ। আপনি জানেন আরেকটু হলে আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। আর কত জ্বালাবেন আপনি আমায়? বোকা মেয়ে, কাঁদছো কেন? আমি তো তোমায় সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই কাউকে বলতে নিষেধ করেছি। আপনি জানেন হঠাৎ আগদের কথা শুনে আমার অবস্থা কীরকম হয়েছিল? কথা বলতে পারছিলাম না, কণ্ঠস্বর রোধ হয়ে আসছিল, মাথা কাজ করছিল না, চোখের সামনে শুধু আপনার চেহারাই ভেসে উঠছিল। আমি জানি তো আরশিয়া নামক রমণী আমাকে কত ভালোবাসে, তাই তো তাকে সারা জীবনের জন্য আমার সাথে জুড়ে নিলাম। আমি থাকবো না আপনার সাথে, আপনি একটা খারাপ মানুষ। এখন এই কথা বলে লাভ নেই মিসেস আরাব, এতদিন আপনার শূন্যতা আমায় অনেক জ্বালিয়েছে। আমিও এতদিন আপনার শূন্যতায় বুঝে গিয়েছি আরশিয়া নামক এই রমণীকে আমার চাই, যে কোনো মূল্যে তাকে আমার পেতেই হবে। তাই তো আপনাকে সারা জীবনের জন্য আমার করে নিলাম। এখন আর আমি আপনাকে আমার থেকে দূরে যেতে দেব না। আরশিয়া কোমরে হাত রেখে বলল, বললেই হলো, মগের মুল্লুক নাকি? আরাব আরশিয়ার কোমর জড়িয়ে বলল, অবশ্যই, এখন থেকে তোমাকে আমার কথা শুনতে হবে। আরশিয়া আরাবের বুকে ধাক্কা দিয়ে বলল, এতদিন খবর ছিল না, এখন আসছে ভালোবাসা দেখাতে। এতদিন আমি আমার অনুভূতি নিয়ে শিওর ছিলাম না, তাই তোমাকে কিছু বলিনি। এখন যখন শিওর হয়েছি তখন তুমি আমার, শুধুই আমার। আরাব আরশিয়ার কপালে চুমু দিয়ে বলল, বলেছিলাম না অপেক্ষার ফল মিষ্টি হয়? দেখলে তুমি অপেক্ষা করেছো বলেই আমাকে পেয়েছো। আরাবের কথা শুনে আরশিয়া ভেংচি কেটে ভিতরে চলে গেল। আরাব আরশিয়ার যাওয়ার দিকে তাকিয়ে আছে। এখন তার মনে অনেক শান্তি লাগছে, যা বলে বোঝানোর মতো না। তার ভালোবাসার নারী আজকে থেকে তার, একান্তই তার। কথাটা ভেবে আরাফ মুচকি হাসল। মাঝে কেটে গেছে 2 বছর। বিগত 2 বছরে সব কিছু বদলেছে, তেমনি বদলেছে আরশিয়া আর আরাবের ভালোবাসাও। পূর্বে আরশিয়া আরাফকে যতবানা ভালোবাসত, এখন তার চেয়েও অনেক গুণ বেশি ভালো আরাফ তাকে বাসে। কিন্তু এখন পর্যন্ত আরাফ আরশিয়াকে নিজের মুখে ভালোবাসার কথা বলেনি। আরাবের প্রত্যেকটা কাজের মাধ্যমে সে বুঝিয়ে দেয় আরশিয়াকে আরাফ কতটা ভালোবাসে। যতই কাজের মাধ্যমে বুঝাক, সবাই চায় তার ভালোবাসার মানুষটার মুখ থেকে ভালোবাসি কথাটা শুনতে। মাঝে মাঝে আরশিয়ার একটু আধটু মন খারাপ হয়, আরাফ কেন তাকে মুখে ভালোবাসার কথা বলে না। আবার নিজেই নিজেকে বোঝায়, মুখে বলুক আর না বলুক, আরাফ তো তাকে অসম্ভব ভালোবাসে। এই 2 বছরে আরাফ পড়াশোনার পাশাপাশি নিজেদের ব্যবসায় মনোযোগী হয়েছে। এখন ওদের অফিসও একাই সামলায়। আহমেদ সাহেব ছেলেকে দায়িত্ববান রূপে দেখে খুবই খুশি। আরাফদের মাস্টার্স ফাইনাল শেষ হয়েছে গত মাসের শেষের দিকে, তাই এখন সে মন দিয়ে অফিস করছে। আরশিয়া আর তারিনের আজকে 4র্থ বর্ষের শেষ পরীক্ষা ছিল। আরশিয়া আর তারিন পরীক্ষার হল থেকে বেরিয়ে কথা বলতে বলতে গেটের দিকে যাচ্ছে। বাইরে বেরিয়ে দেখে নিশি, রিয়াজ, নাবিল দাঁড়িয়ে আছে। হঠাৎ ওদের ভার্সিটির বাহিরে দাঁড়িয়ে থাকতে দেখে আরশিয়া চমকে গেল। ওদের তো এই সময় এখানে থাকার কথা না। আরশিয়া আশেপাশে তাকিয়ে দেখল, কিন্তু আরাফকে খুঁজে পেল না। প্রতিদিন পরীক্ষা শেষে আরাব এসে নিয়ে যায় ওকে, তাই ও চারিদিকে তাকিয়ে আরাফকে খুঁজছে। আরশিয়ার মনোভাব নাবিল বুঝতে পারছে। কাউকে খুঁজছিস কলিজা? আসলে প্রতিদিন পরীক্ষা শেষে আরাব এসে আমাকে নিয়ে যায় তো, তাই আর কি। আজকে অফিসে কাজের চাপ বেশি, তাই আরাব আসতে পারবে না, তাই আমরা সবাই মিলে এসেছি। এখন আমরা সবাই মিলে ঘুরতে যাব। আরাব আসবে না শুনে আরশিয়ার মন খারাপ হয়ে গেল। আরশিয়া ভেবেছিল আজকে পরীক্ষা শেষে আরাব আর সে মিলে ঘোরাঘুরি করবে, একান্তে সময় কাটাবে। হয়তো অফিসে কাজের চাপ বেশি, তাই আরাব আসতে পারবে না। আরশিয়া মন খারাপকে বিদায় দিয়ে গাড়িতে উঠে বসল। গাড়ি চালাচ্ছে নাবিল, তার পাশে তারিন, আর পিছনের সিটে আরশিয়া বসেছে। নিশি আর রিয়াজ কাদের গাড়িতে আসছে। নাবিল আর তারিন কথা বলছে, তাই আরশিয়া তাদের মাঝে কাবাব মে হাড্ডি না হয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। একসময় বাহিরে দেখতে দেখতে আরশিয়া ঘুমিয়ে পড়ে। রাত জেগে পড়া এবং ক্লান্ত থাকায় গাড়িতেই ঘুমিয়ে যায়। নাবিল পিছনে তাকিয়ে দেখে আরশিয়া ঘুমিয়ে গেছে। তারিনকে ইশারায় পিছনে তাকাতে বলে। তারিন পিছনে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাগ্যিস ও ঘুমিয়ে গেছে, না হলে কোথায় যাচ্ছি জিজ্ঞেস করে করে পাগল করে দিত। ঠিক বলেছ, ও জেগে থাকলে মাথা খেয়ে ফেলত।
আরবের সারপ্রাইজ আর সারপ্রাইজ থাকতো না। আরশিয়া ঘুমিয়ে আছে। হঠাৎ কানের পাশে পশম জাতীয় কিছুর অনুভব হলো। আরশিয়া চোখ খোলার চেষ্টা করল। চোখ খুলে সামনে সব কিছু অন্ধকার দেখছে। আরশিয়া ভাবল, ও তো গাড়িতে ছিল, এই অন্ধকার জায়গায় আসলো কিভাবে? আরশিয়া চোখের উপর হাত দিয়ে বুঝতে পারলে তার চোখ কোনো কাপড় দিয়ে বাঁধা হয়েছে। ও নাবিল আর তারিনের নাম ধরে ডাকছে, কিন্তু কারোই সাড়া শব্দ নেই। হঠাৎ আরশিয়া অনুভব করল একটা হাত তার হাত ধরে বাহিরে নিয়ে যাচ্ছে। আরশিয়া হাতের স্পর্শে বুঝল এটা তার অতি পরিচিত, অনেক কাছের একজন মানুষের ছোঁয়া। মানুষটা আরশিয়াকে ধরে একটা জায়গায় দাঁড় করালো। আরশিয়াও ভদ্র মেয়ের মতো দাঁড়িয়ে রইল। সে দেখতে চায় ব্যক্তিটা কি করে। হঠাৎ আরশিয়ার চোখের উপরের বাঁধনটা আলগা হয়ে গেল। আরশিয়া পিটপট করে চোখ খুলে সামনে তাকিয়ে দেখল এটা সেই নদীর পার যেখানে আরশিয়া আরাফকে প্রপোজ করেছিল। আরশিয়া ফুল দিয়ে তৈরি লাভের ভিতরে দাঁড়িয়ে আছে, আর তার ভালোবাসার পুরুষ তার সামনে হাঁটু ভেঙে লাল গোলাপ ফুলের তোড়া তার দিকে বাড়িয়ে রেখেছে। আরশিয়া চুপচাপ দাঁড়িয়ে রইল। সে দেখতে চায় আরাফ কি করতে চাচ্ছে। আমার জীবনের হালাল সঙ্গিনী, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার জীবনে আসার জন্য, আমাকে এতটা ভালোবাসার জন্য। তুমি না আসলে হয়তো ভালোবাসার সংজ্ঞাটা জানা হতো না, ভালোবাসার সুন্দর অনুভূতির সাথে পরিচয়ও হতো না। ছোটবেলা থেকেই মেয়েদের সাথে আমার বরাবরই দূরত্ব থাকতো। আমি মেয়েদের আমার আশেপাশে অ্যালাও করতাম না, কিন্তু হঠাৎ করে তুমি জীবনে এলে, জীবনের সমীকরণটাই বদলে দিলে। যেখানে সবসময় মেয়েদের দূরে রাখতাম, সেখানে তোমাকে আমি কিছু বলতে পারতাম না। কেন জানো? তোমার কথা শুনতে আমার ভালো লাগতো। তোমার আশেপাশে থাকাও আমার মনে শান্তি দিত। তোমার কথা বলা, আমার ওপর অধিকার খাটানো, আমাকে শাসন করা, সব বিষয়ে আমি এনজয় করতাম। তখনও আমি তোমার প্রতি আমার মনে থাকা অনুভূতি বুঝতে পারতাম না, কিন্তু হঠাৎ করে তোমার উধাও হয়ে যাওয়া আমায় তোমার প্রতি থাকা আমার ভালোবাসা বুঝতে সাহায্য করে। তখন আমি বুঝতে পারি এই আমিটা এখন আর আমার নেই। সে আরশিয়া নামক রমণীকে ভালোবেসে ফেলেছে, তার ভালোবাসার মায়াজালে নিজেকে জড়িয়ে নিয়েছে। তাই তো দেরি না করে তোমাকে আমার নামে দলিল করে নিয়েছিলাম। মনে আছে, তুমি বসন্তের দিনে আমাকে তোমার মনের কথা জানিয়েছিলে। আমি তখন তোমাকে তার উত্তর দেইনি, বলেছিলাম সঠিক সময়ে সঠিক উত্তর পেয়ে যাবে। এখন সেই সঠিক সময় চলে এসেছে। এতটুকু বলে থেকে আরাব জোরে চিল্লিয়ে বলল, ভালোবাসি মিসেস আরাব, আমি তোমাকে অনেক অনেক বেশি ভালোবাসি, এক আকাশ সম পরিমাণ ভালোবাসি। তুমি আমার জীবনে মায়ের পরে ভালোবাসার প্রথম নারী। তুমি আমার মনের একান্ত রানী। আমি আমার সারা জীবনের শেষে মুহূর্ত পর্যন্ত তোমাকে ভালোবাসতে চাই। আরশিয়া হতবাক হয়ে চেয়ে আছে আরাবের দিকে। ও কখনো ভাবেনি আরাব ওকে এভাবে ভালোবাসার কথা বলবে। আরশিয়ার অজান্তেই তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। অনেক অপেক্ষার পর কাঙ্ক্ষিত জিনিসটা পেল সবারই আনন্দের শেষ থাকে না, তেমনি আরশিয়াও আনন্দে কিছু বলতে পারছে না। আরাব ওকে ইশারা করছে ফুলের তোড়া নেয়ার জন্য। আরশিয়া নিজেকে সামলে আরাবের হাত থেকে ফুলগুলো নিল। আরাব উঠে দাঁড়াতেই আরশিয়া ওকে শক্ত করে জড়িয়ে ধরল। আরাবও আবেশে তার প্রাণপ্রিয় জীবনসঙ্গিনীকে জড়িয়ে ধরল। আরশিয়া আরাবকে জড়িয়ে ধরে আছে, আর তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে। এই অশ্রু যে দুঃখের অশ্রু নহে, এ যে সুখের অশ্রু। আরশিয়ার কান্না থামানোর জন্য আরাব বলল, আরশিয়া, এটা কিন্তু মোটেই ঠিক না। আমি তোমাকে ভালোবাসি বললাম, তার বিপরীতে তুমি কিছু না বলে কান্না করছো, এটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। আরশিয়া কান্না থামিয়ে মুখে হাসি ফুটিয়ে বলল, আমিও আপনাকে অনেক ভালোবাসি মিস্টার আরাব, যেটা মুখে বলে বোঝানোর মতো না। পাশ থেকে রিয়াজ বলে উঠল, শালিকা, তোমাদের ভালোবাসাবাসি শেষ হলে আমরা কি খেতে যেতে পারি? আমার অনেক ক্ষুধা লেগেছে। তোমার এই হিটলার জামাই আমাদের সকাল থেকে খাটিয়েছে, কিন্তু কিছু খেতে দেয়নি। রিয়াজের কথা শুনে আরশিয়া আরাবকে ছেড়ে দাঁড়ালো। ও তো এতক্ষণ ভুলেই গিয়েছিল এখানে নাবিল, তারিন, নিশি আর রিয়াজও আছে। আরশিয়ার হঠাৎ লজ্জা লাগতে শুরু করলো। ও লজ্জায় মাথা নিচু করে রাখল। আরাব রিয়াজকে উদ্দেশ্য করে বলল, হাতির মতো সারাদিন খাই খাই করো কেন? এই জন্যই তো বলি, বিয়ের পর নিশি ভাবি এত চিকন হলো কিভাবে? নিশ্চয়ই তুই ভাবিকে কে দিয়ে সারাদিন রান্না করাস। নাবিল রিয়াজ আর আরাবকে থামতে বলল। এখন সবারই কম বেশি খিদে পেয়েছে, দুপুরের সময় কিনা। নাবিল তারিন, নিশি আর রিয়াজকে নিয়ে পাশের রেস্টুরেন্টে যাচ্ছে। আরাবকেও আরশিয়াকে নিয়ে আসতে বলল। আরাব আরশিয়ার দিকে তাকিয়ে দেখে আরশিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরাব দুষ্টু হেসে আরশিয়ার কানের কাছে ফিসফিস করে বলল, এত লজ্জা পেও না মিসেস আরাব। লজ্জা পেলে তোমার গালগুলো পাকা টমেটোর মতো লাগে। তখন আমি তোমার গালগুলো পাকা টমেটো ভেবে কামড় দিলে আমার কিন্তু কোনো দোষ নেই।
আরশিয়া আরাবের লাগাম ছাড়া কথা শুনে আরাবের বুকে কিল দিয়ে হাঁটা শুরু করল। আরাবও মুচকি হেসে বুকে হাত দিল, অতঃপর বুক থেকে হাত নামিয়ে আরশিয়ার পিছনে গেল। আরশিয়াদের বাড়ি সাজানো হচ্ছে। আরশিয়া আরাভের সাথে ঘোরাঘুরি করে বাসায় এসে দেখে তাদের বাড়ি সাজানো হচ্ছে, কিন্তু হঠাৎ বাড়ি সাজানোর কারণ খুঁজে পাচ্ছে না। আরশিয়া অনেকক্ষণ ভাবল, তাদের বাড়িতে তো অনুষ্ঠানও না, তাহলে হঠাৎ করে সাজানোর কারণ কি হতে পারে। অনেকক্ষণ ভাবার পরও উত্তর না পেয়ে বাড়ির ভিতরে ঢুকল। ভিতরে ঢুকে দেখে রুষা ডাইনিং টেবিল গুছাচ্ছে। ভাবি, বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে? হঠাৎ বাড়ি সাজানো হচ্ছে যে? হ্যাঁ, অনুষ্ঠান তো আছে। কি অনুষ্ঠান? আর আমি কিছু জানি না কেন? তোমার বিয়ের, তোমার পরীক্ষা ছিল তাই তোমাকে বলা হয়নি। কি? আমার বিয়ে? তাও আবার আমাকে না জানিয়ে? সবে তো পরীক্ষা শেষ হলো, এত তাড়া কিসের? রুষা দুষ্টু হেসে বলল, তাড়া তো আমাদের না, তাড়া তোমার মিস্টার আরাভের। সে তার বউকে খুব তাড়াতাড়ি তার বাড়িতে নিয়ে যেতে চায়। বেচারা বিয়ে করেও এখনও সিঙ্গেল জীবন কাটাচ্ছে। শেষের কথাটা রুষা আফসোসের সুরে বলল। আরশিয়া রুষার কথা শুনে লজ্জা পেল। লজ্জা থেকে বাঁচতে ও সোজা উপরে নিজের রুমে চলে এলো। রুমে এসে কাপড় নিয়ে সোজা গোসল করতে চলে গেল। টাওয়েল দিয়ে মাথা মুছতে মুছতে ফোন হাতে নিল আরাফকে ফোন করার জন্য। আরাফকে ফোন করার উদ্দেশ্য হচ্ছে ওকে ঝাড়বে আরশিয়া। এত কি তারা যে ওর পরীক্ষা শেষে ওকে একটু রেস্টও করতে দিল না। 2 বার রিং হলো। 3 বারের সময় আরাফ ফোন রিসিভ করল। আরশিয়া কিছু বলবে তার আগে আরাফ বলল, কি মিসেস আরাভ, আমাকে ছাড়া থাকতে পারছো না বুঝি? আরশিয়া মুখ ভেংসি দিয়ে বলল, আপনাকে ছাড়া না থাকতে পারার কি আছে? দেখাই যাচ্ছে কত থাকতে পারো। তা কি করছো তুমি? মাত্র গোসল করে বের হলাম। আপনি? আমি অফিসে এসেছি, কিছু কাজ ছিল তাই। আরশিয়া এবার মূল কথায় আসলো, যা বলার জন্য ফোন দিয়েছিল। এই আপনার এত তাড়া কিসের? হঠাৎ এরকম কথায় আরাফ বুঝতে পারল না আরশিয়া কি বিষয় বলছে। কোন ব্যাপারে তাড়ার কথা বলছো? বিয়ের ব্যাপারে। ও, তা কি হয়েছে সেটা তো বলো। আমি ভেবেছিলাম পরীক্ষা শেষ, এখন কিছুদিন রেস্ট নেব, তা না আপনি বিয়ের প্রোগ্রামের ব্যবস্থা করেছেন। তো কি করব বলো? বিয়ের পর আর কতদিন বিবাহিত ব্যাচেলার থাকব? সবাই বিয়ে করে বউ নিয়ে ঘুমায়, আর আমি বিয়ে করে বউ শ্বশুরবাড়ি রেখে একলা ঘুমাই। এখন আমার খাটও বিরক্ত হয়ে গেছে। বলছে, আরাভ, আর কতকাল বউ ছাড়া থাকবি? তাই সিঙ্গেল লাইফের অবসান ঘটাতে বিয়ের প্রোগ্রামের ব্যবস্থা। আরশিয়া আরাভের এমন লাগাম ছাড়া কথায় লজ্জায় লাল হয়ে যাচ্ছে। মনে মনে, আজকে কি লজ্জা পাওয়ার দিন নাকি? সবাই ওকে লজ্জা দিচ্ছে আর ও লজ্জা পাচ্ছে। আরাভ নামক পুরুষটা দিন দিন বড্ড বেহায়া হয়ে যাচ্ছে। মুখে এখন আর কিছুই আটকায় না। আরশিয়াকে কোনো কিছু বলতে না দেখে আরাফ বলল, এখন খেয়ে রেস্ট নাও, কালকে থেকে প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তখন আর রেস্ট নিতে পারবে না। যত রেস্ট নেয়ার আজকে নিয়ে নাও। আরশিয়া মুখে কিছু বলল না, মাথা নেড়ে সাই জানালো। আরাফ বুঝতে পারছে আরশিয়া লজ্জা পাচ্ছে। হঠাৎ ওর মাথায় দুষ্টু বুদ্ধিরা উদয় হলো। ভাবল আরশিয়াকে আরেকটু লজ্জা দেবে। আরাফ কিছু বলার জন্য মুখ খুলবে, তার আগেই আরশিয়া ফোন কেটে দিল। আরশিয়ার কাজে আরাফ প্রথমে ভেবাচাকা খেলেও পরে হেসে দিল। আরশিয়া ফোন কেটে বিছানায় বসল। এখন তার ঘুম পাচ্ছে, তাই আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে গেল। আরশিয়া ঘুম থেকে রাত 8টার দিকে উঠে দেখল তার সামনে নিশি আর তারিন বসে আছে। আচমকা ওদের দেখে আরশিয়া জিজ্ঞেস করল, এই অবেলায় তোমরা আমার বাড়িতে? নিশি আরশিয়ার মাথায় টোকা মেরে বলল, গাধি, কালকে থেকে যে তোর গায়ে হলুদ সেটা কি ভুলে গিয়েছিস? পাশ থেকে তারিন বলল, তোর হলুদ আর আমরা আসবো না তা তখনও হয়, কিন্তু আমার মাথায় একটা বিষয় ঢুকছে না। কি? এই যে আমার বিয়ে, কিন্তু আমি তো শপিংই করলাম না, আমি বিয়েতে কি পরব? নিশি বলল, আরে বোকা, তোর পরীক্ষার সময় আমরা সবাই যেয়ে শপিং করেছি সবার জন্যে। আমরা তোকে নিতে চেয়েছিলাম, কিন্তু আরাফ বাধা দিয়েছে। ও বলেছে তোকে নিয়ে শপিংয়ে গেলে তোর পড়ার ক্ষতি হবে। তোর বিয়ের প্ল্যানিং অনেক আগে থেকেই হচ্ছিল, শুধু তোকে জানানো হয়নি। আর তোর জন্যে আরাফ ওর পছন্দের সব কিছু কিনেছে, তাই তোকে এই নিয়ে ভাবতে হবে না। আরশিয়া এবার বুঝলো প্ল্যানিং অনেক দিন ধরে হচ্ছিল, শুধু তাকেই জানানো হয়নি। আরশিয়ার মন খারাপ হলো নিজের বিয়ের শপিং নিজে করতে না পারার জন্যে। আগদের সময়ও আরাফ ওর জন্য সব কিছু পছন্দ করে কিনেছিল। আরাফের পছন্দ অনেক সুন্দর, তাই আরশিয়া এই ব্যাপারে আর ভাবল না। নিচ থেকে আলেয়া বেগম ডিনার করার জন্য ডাকছে, তাই আরশিয়া ফ্রেশ হয়ে নিশি আর তারিনকে নিয়ে নিচে গেল। খেয়ে এসে 3 জন মিলে কিছুক্ষণ গল্প করে ঘুমিয়ে গেল। আরশিয়া বেলা করে ঘুম থেকে উঠল। উঠে দেখে পাশে নিশি বা তারিন কেউই নেই, তার মানে ওরা আরও আগে উঠে গেছে। আরশিয়া ফ্রেশ হয়ে নিচে নামল। নিচে নেমে দেখে তাদের বাড়ি মানুষ দিয়ে ভরে গেছে। পরিবারের একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। গতবার আগদের সময় নিকট আত্মীয় ছাড়া কাউকে বলা হয়নি, তাই এবার সবাইকে বলা হয়েছে।
আরশিয়া নিচে নেমে আলেয়া বেগমকে খাবার দিতে বলল। আলেয়া বেগম ওকে ওপরে চলে যেতে বলল। তিনি ওপরে ওর রুমে খাবার পাঠিয়ে দেবেন। এখানে অনেক মানুষ, তাই আরশিয়া ঘরে চলে গেল। খাবার খেয়ে আরশিয়া গোসল করে নিল। একটু পর ওকে হলুদের জন্য সাজানো হবে। বিকেলে হলুদের প্রোগ্রাম। কিছুক্ষণের ভেতরে নিশি আর তারিন আরশিয়ার হলুদের পরার পোশাক নিয়ে এলো। হলুদে আরশিয়া বেশি সাজবে না, তাই নিশি আর তারিন মিলে ওকে সাজাচ্ছে। সবুজ পাড়ের হলুদ শাড়ি, সবুজ ব্লাউজ, গলায় তাজা গোলাপের তৈরি হার, কানে ফুলের তৈরি দুল, মাথায় গোলাপের টিকলি, চুলগুলো ছাড়া, হাতে গোলাপের তৈরি বালা, হাতে আর পায়ে আলতা, মাথায় অর্ধেক ঘোমটা দেওয়া। আরশিয়াকে একদম গোপাল রাজ্যের রানী মনে হচ্ছে। হলুদের সাজে ওকে অনেক সুন্দর লাগছে। তাজা গোলাপ ফুলগুলো আরশিয়ার সৌন্দর্য আরও বাড়িয়ে দিচ্ছে। পাশ থেকে তারিন বলল, আরশিয়া, তোকে আজকে যা সুন্দর লাগছে বলার বাহিরে। আরাফ ভাইয়া থাকলে তোকে দেখে হার্ট ফেল করত। আফসোস, আরাফ ভাইয়া দেখতে পারবে না। সমস্যা নাই, তুই দাঁড়া, আমি ছবি তুলে ভাইয়ার কাছে পাঠিয়ে দিচ্ছি। যতই হোক, তার একমাত্র বউকে দেখার অধিকার তো তার আছে। তারিন ফটাফট আরশিয়ার কিছু ছবি তুলে আরাবের নাম্বারে পাঠিয়ে দিল। চতুর্দিকে ঝলমলে আলোর সমাহার। এত আলোর মধ্যে কেন্দ্রবিন্দুরূপে স্টেজে বসে আছে আরশিয়া। আরশিয়াকে স্টেজে বসিয়ে রাখা হয়েছে। বাড়ির সবার হলুদ লাগানো শেষ, এখন আত্মীয়রা সবাই আসছে আর ওকে হলুদ লাগিয়ে যাচ্ছে। আরশিয়ার এতে বিরক্তি লাগছে। এভাবে সঙ্গের মতো কতক্ষণ বসে থাকা যায়? বসে থাকতে থাকতে ওর কোমর ধরে গিয়েছে। আরাভের বাড়ি থেকে হলুদের ডালা নিয়ে রিয়াজ, আরাভের বন্ধুরা ও কাজিনরা এসেছে। সবাই আরশিয়ার সাথে কথা বলে তাকে হলুদ দিয়ে যাচ্ছে। আরশিয়াও মুখে কৃত্রিম হাসি ফুটিয়ে সবার সাথে হেসে হেসে কথা বলছে। গরমে ঘেমে নে একাকার অবস্থা আরশিয়ার। আরশিয়া নিজের ঘরে চলে এসেছে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে মেহেদি পড়তে বসবে। আরশিয়া ঘরে ঢুকতেই তার নাকে পরিচিত একটা ঘ্রাণ এসে বাড়ি খেল। আরশিয়া ভাবছে, তার পারফিউমের ঘ্রাণ তো এমন না। ঘ্রাণটা পরিচিত মনে হচ্ছে, কিন্তু কার? কেউ কি তার ঘরে আছে? কে থাকবে? এখন তার ঘরে তো কারো থাকার কথা না। আরশিয়া এসি চালু করে ধপ করে বিছানায় শুয়ে পড়ল। এতক্ষণ বসে থেকে কোমর ব্যথা হয়ে গেছে। এখন একটু শুয়ে থেকে কোমর ব্যথা কমলে ফ্রেশ হতে যাবে। আচমকা আরশিয়ার ঘরের লাইট বন্ধ হয়ে গেল। আরশিয়া চোখ বুজেছিল। হঠাৎ লাইট বন্ধ হয়ে যাওয়ায় কিছুটা চমকালো, কিন্তু ওর মধ্যে ভাবাবেগ দেখা গেল না। অকস্মাৎ অনুভব করল কেউ ওর পেটের ওপর থেকে শাড়ি সরিয়ে সেখানে ঠান্ডা কিছু লাগাচ্ছে। পেটের ওপর ঠান্ডা অনুভব হতেই আরশিয়া লাফ দিয়ে উঠে বসল। সারা ঘর অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না, কিন্তু আরশিয়া স্পষ্ট একটা মানুষের নিঃশ্বাসের উপস্থিতি টের পাচ্ছে। আরশিয়া ঘাবড়ে গেল। কে হতে পারে ওর ঘরে? আরশিয়া চিৎকার দিতে যাবে, তার আগেই অপর ব্যক্তি ওর হাবভাব বুঝে মুখ চেপে ধরল। আরশিয়া ভয় পেল। ভয় পেয়ে চোখ বুজে ফেলল। একটু সময় পর চোখ খুলে দেখে ঘরে স্বল্প আলোর উপস্থিতি। ওর পাশে একটা ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে রাখা হয়েছে। সামনে তাকিয়ে দেখল অজ্ঞাত ব্যক্তি আর কেউ নয়, আরাভ। আরাভকে দেখে ওকে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। আরেকটু হলে ওর জান বেরিয়ে যেত। ভীষণ রকমের ভয় পেয়েছে ও। আরাভও আরশিয়াকে জড়িয়ে ধরল। ও বুঝতে পারছে আরশিয়া ভয় পেয়েছে। আরশিয়া, তুমি কি ভয় পেয়েছ? এই কথাটা যেন আগুনে ঘি ঢালার কাজ করল। আরশিয়া আরাভকে মুখে সে মেরেই যাচ্ছে, থামার কোনো নাম নেই। তাই আরাভ ওকে জড়িয়ে ধরে ওকে থামালো। আরশিয়ার রাগে ফুঁসে উঠে বলল, বাজে লোক, আপনি জানেন আমি কত ভয় পেয়েছি? আরেকটু হলে অক্কা পেতাম। আরাভ আরশিয়ার মুখে হাত রেখে বলল, এসব বাজে কথা বলতে নেই। তাহলে কি করব? আপনি যেই ভয় দেখালেন, তা আপনি হঠাৎ এখানে কি করেছেন? আরাব ওর হাতে একটা হলুদের প্যাকেট ধরে বলল, তোমাকে হলুদ দিতে আসলাম। সবাই এত হলুদ দিল, তাতেও মন ভরেনি, স্বয়ং আপনি দিতে চলে এলেন। সবাই দিয়েছে তো কি হয়েছে? আমি তো আমার বউকে দেইনি। আমি তাকে হলুদ না ছুঁয়ে দিলে তো তার হলুদ অসম্পূর্ণ থেকে যাবে, তাই চলে এলাম। হলুদ দেওয়া শেষ, তাহলে এখন যান, আমি ফ্রেশ হব। ওমা, এ কি কথা? আমি তোমাকে হলুদ দিলাম, তুমি আমাকে হলুদ দিবে না? বলে আরাব আরশিয়ার দিকে ঝুঁকে ওর হলুদ মাখা গালের সাথে নিজের গাল ঘষা দিল। আরাভের খোঁচা খোঁচা দাড়ি আরশিয়ার গালে বিঁধল, কিন্তু আরশিয়া কিছু বলল না। আরাব আরশিয়ার গালের সাথে গাল লাগিয়ে স্লাইড করে আরশিয়ার হলুদ নিজের গালে লাগাচ্ছে। আরাভের কাজে আরশিয়া শিউরে উঠে চোখ বুজে ফেলল। আরাব আরশিয়াকে চোখ বুঝতে দেখে আরশিয়ার নাকে অল্প হলুদ লাগিয়ে নিজের নাক ওর নাকের সাথে মিশল। আরশিয়ার মুখে আরাভের নিঃশ্বাস পড়ছে। আরাব আরশিয়ার কপালের সাথে ওর কপাল লাগিয়ে কিছুক্ষণ ওভাবেই থাকল। কেউ কিছু বলছে না, দুজনই সময়টা উপভোগ করছে। আরাব আরশিয়ার এত কাছে থাকায় আরশিয়ার সমীরের মিষ্টি ঘ্রাণ ওকে টানছে। আরাব আস্তে আস্তে ওর মুখটা নামিয়ে আরশিয়ার গলায় ডুবিয়ে দিল। ওর শুষ্ক ওষ্ঠ আরশিয়ার গলায় বিচরণ করছে।
আরাভের হঠাৎ এরূপ আচরণে আরশিয়া কিছু বলতে পারছে না। আরাভের ক্রমাগত অত্যাচারে আরশিয়া আরাভের চুল শক্ত করে আঁকড়ে ধরল। আচমকা আরশিয়ার দরজায় ঠকঠক শব্দ হলো। শব্দের কারণে আরাব নিজের ধ্যানে ফিরল। আরশিয়াকে ছেড়ে দিল। আরশিয়া এতক্ষণে মনে হয় দম ফিরে পেয়েছে। ও আরাভের দিকে তাকিয়ে নিজেকে সামলে জিজ্ঞেস করল, কে? আরশু, আমি নিশি, দরজা খোলো। আমি এখন রেস্ট নিচ্ছি, তুমি পরে আসো। আমি তোর জন্য কিছু ফ্রুটস নিয়ে এসেছি, এগুলো খেয়ে রেস্ট নে, কিছুক্ষণ পর আবার মেহেদি পড়তে বসতে হবে। আরশিয়া কিভাবে দরজা খুলবে? ঘরে তো আরাব আছে। নিশি এখন আরাবকে দেখল, সর্বনাশ। ও সবাইকে বলে বেড়াবে আরাব আরশিয়ার সাথে দেখা করতে এসেছে, পরে সবাই মিলে আরশিয়াকে জ্বালাবে। আরশিয়া কি করবে ভেবে পাচ্ছে না। কিছুক্ষণ ভেবে আরাবকে ইশারায় বারান্দায় যেতে বলল। আরাব বারান্দায় গেলে আরশিয়া দরজা খুলে নিশির হাত থেকে খাবারের ট্রে নিয়ে ধরাম করে দরজা বন্ধ করে দেয়। নিশিকে কিছু বলার সুযোগও দেয় না। দরজা বন্ধ করে আরশিয়া ট্রেটা টেবিলে রেখে আরাভের কাছে গেল। তোমার বোনদের জন্য নিজের বিয়ে করা বউয়ের সাথে শান্তিতে রোমান্সও করা যায় না বলে চা সূচক শব্দ করল। আরশিয়া ওর কথায় পাত্তা না দিয়ে বলল, আপনি এখন যান, যে কেউ যে কোনো সময় চলে আসতে পারে, তখন আমাকে লজ্জায় পড়তে হবে। আমি কাউকে ভয় পাই নাকি? আমি আমার বিয়ে করা বউয়ের কাছে এসেছি, তাতে কার কি? আপনি ভুলে যাচ্ছেন আজকে আমাদের হলুদ। এখন এই সময় আপনাকে কেউ আমার রুমে দেখলে আমাকে অনেক লজ্জায় পড়তে হবে। ঠিক আছে, এখন চলে যাচ্ছি। কাল কিন্তু বরবেশে এসে তোমাকে সারা জীবনের জন্য আমার কাছে নিয়ে যাব। অতঃপর আরাব আরশিয়াকে শেষবারের মতো জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে যেভাবে ব্যালকনি দিয়ে এসেছিল সেভাবে চলে গেল। আরাব চলে যেতে আরশিয়া রুমে এসে কাপড় নিয়ে ফ্রেশ হতে চলে গেল। আরাব নিচে নেমে গাড়িতে বসতেই পাশ থেকে রিয়াজ বলল, এতক্ষণে আসার সময় হলো তোর জন্য বসে থাকতে থাকতে মশারা আমার অর্ধেক রক্ত খেয়ে নিল, তাও তোর আসার সময়ই হয় না। আরে বউয়ের কাছে গেলে কি এত তাড়াতাড়ি আসতে মন চায়? তোর বউ তো কেউ নিয়ে যাচ্ছে না, আর আমিও তো বিয়ে করেছি, কিন্তু তোর মতো বিয়ের আগে বউয়ের কাছে এসে বসে থাকিনি। তুই আনরোম্যান্টিক, তাই বউয়ের কাছে আসিসনি। আমি তো আর তোর মতো না, আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ। আমি তো পারলে সারাদিন ওর আশপাশে থাকতাম। এরপর রিয়াজের দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে বলল, তোকে কে বলল আমি আমার বউয়ের কাছে গিয়ে বসেছিলাম? ওর কথার অর্থ রিয়াজ বুঝতে পারল না, তাই রিয়াজ জিজ্ঞেস করল, তাহলে কি করছিলি? তোকে কেন বলবো বলে দুষ্টু হেসে আরাব গাড়ি স্টার্ট দিল। আধারে নিমজ্জিত রজনী, সূর্য ঢলে পড়েছে কিয়াতক্ষণ পূর্বে। আকাশে ছেয়ে আছে কালো রঙের লালিমা। সকল রমণী ব্যস্ত নিজেদের হস্ত মেহেদির রঙে রাঙাতে। আরশিয়া তার বিছানায় বসে মেহেদি পড়ছে। তার দুই হাতে দুইজন মেহেদি আর্টিস্ট মেহেদি দিয়ে দিচ্ছে। আরশিয়া ভদ্রমেয়ের মতো বসে বসে মেহেদি দেওয়া দেখছে। তার হাতের তালুতে ডিজাইনের মাঝে আরাবের নাম লেখা হচ্ছে। ওর হঠাৎ মনে পড়ে গেল নিশির মেহেদির দিন ও সবার থেকে লুকিয়ে আরাবের নাম নিজের হাতে লিখেছিল। আজকে সেই নামটাই পুনরায় ওর হাতে লিখছে, তাও অধিকার সহিত। এখনও জোর দিয়ে বলতে পারবে আরাব নামক পুরুষটা শুধু ওর, একান্তই ওর। আরশিয়ার চারপাশে ওর কাজিনরা কেউ কেউ মেহেদি দিচ্ছে, আবার কেউ কেউ ওকে এটা ওটা বলে লজ্জা দিচ্ছে। আরশিয়ার মেহেদি দেওয়া শেষ, এখনও মেহেদির দিকে তাকিয়ে আছে। হাতগুলো মেহেদি দেওয়ার পর অনেকটা সুন্দর লাগছে। সবচেয়ে সুন্দর লাগছে আরাবের নামটা। ও আরাবের নামের দিকে তাকিয়ে ভাবছে, আরাব যে তখন গেল সাবধানে বাড়ি পৌঁছে গেছে তো, ও তো এখন মেহেদি পড়ছে, কিন্তু আরাব এখন কি করছে? ও নিজের মাথায় নিজেই চাপড় দিল। এই ছেলের চিন্তায় চিন্তায় ও পাগল হয়ে যাবে। আরাব নামক পুরুষটা যে ওকে কি জাদু করল, সারাদিন আরশিয়া তার চিন্তায় বিভোর থাকে। হঠাৎ আরশিয়ার ফোনটা তার নিজের শব্দে বেজে উঠল। সবাই কথা বলছিল, আরশিয়ার ফোন বেজে ওঠায় সবাই সেদিকে তাকায়। আরশিয়া ফোন নেওয়ার পূর্বেই তারিন ফোনটা কেড়ে নেয়। তারিন ফোন রিসিভ করে লাউডে দেয় যাতে সবাই কথা শুনতে পারে। মিসেস আরাব? তারিন এবাস থেকে বলল, ভাইয়া আমি তারিন, আপনার মিসেস আরাব নই। আরাব ভাবেনি ফোনটা তারিন ধরবে। সে ভেবেছিল এখন বউয়ের সাথে একটু প্রেম আলাপ করবে, কালকে থেকে বউ তো তার কাছেই থাকবে। আরাব কিছুটা অস্বস্তিতে পড়ল, ভাবল আরশিয়া হয়তো ফোনের কাছে নেই, তাই তারিন ধরেছে। ও তো আর জানে না তারিন আরশিয়ার থেকে ফোনে কেড়ে নিয়েছে। তারিন, আরশিয়াকে ডেকে ফোনটা একটু ওর কাছে দাও তো, আমার ওর সাথে কিছু কথা আছে। তারিন দুষ্টু হেসে বলল, বিয়ের আগের দিন আপনার আরশুর সাথে কি কথা আছে ভাইয়া? আমাকেও বলেন, আমিও একটু শুনি। তোমাকে তো বলা যাবে না, কথাটা পার্সোনাল, ওটা আমার বউকে ছাড়া আর কাউকে বলা যাবে না। আমি তো আপনার শালি, আর শালি হলো আধা ঘরওয়ালি। আরাব বুঝতে পারছে তারিন ওর সাথে দুষ্টামি করছে, তাই আরাব তারিনকে থামাতে বলল, তুমি যার পুরো ঘরওয়ালি তাকে বলবো নাকি যে তুমি তাকে রেখে আমার সাথে পার্সোনাল কথা বলতে চাচ্ছ? তারিন এবার থেমে গেল। সবাই ওকে কথা বলতে বলছে, কিন্তু ও চুপ করে গেছে। ফোনটা আরশিয়ার হাতে দিয়ে দিল। আরশিয়া ফোনটা নিয়ে ব্যালকনিতে চলে গেল।
আর পিছন থেকে সবাই একসাথে হেসে দিল। আরশিয়া ফোন কানে নিতেই শুনতে পেল এক মোহনীয় স্বর ভেসে আসছে অপর পাশ থেকে। আমার মনের রানী, কি করছো? এমন মাদকতা মিশানো কণ্ঠস্বর শুনে আরশিয়ার শরীরে শিহরণ বয়ে গেল। মনে হচ্ছে এই কণ্ঠস্বর তাকে মাতোয়ারা করে ফেলবে, তাকে পাগল করে দেবে কি? সে তো পাগল হয়ে গেছে এই কণ্ঠের। মেহেদি পড়ছিলাম। আপনি কি করছেন? বাসায় ঠিকমতো পৌঁছেছেন তো? হ্যাঁ, আমি বাসায় ঠিকমতো পৌঁছেছি। এখন আমার রুমের বারান্দায় বসে তোমার কথা ভাবছিলাম, তাই আর দেরি না করে তোমাকে কল দিলাম। ও, আপনি মেহেদি পড়েননি? মেহেদি আমি নাকি যে মেহেদি পড়ব? তাও কথা, আমি তোমাকে ভিডিও কল দিচ্ছি, আমিও দেখি আমার বউয়ের মেহেদি দেওয়া হাত কতটা সুন্দর লাগে। আরাফ দেরি করল না, কথাটা বলে ফোন কেটে ভিডিও কল দিল। আরশিয়া রিসিভ করতেই ফোনের স্ক্রিনে ভেসে উঠল আরাফের হাস্যজল মুখশ্রী। পরনে হলুদ পাঞ্জাবি, পাঞ্জাবির বুকের কাছে 2টা বোতাম খোলা, চুলগুলো এলোমেলো, সব মিলিয়ে আরাফকে আরশিয়ার নিকট অনেক সুন্দর লাগছে। তার সাথে মুখে রয়েছে এক মোহনীয় হাসি, যা মুহূর্তেই আরশিয়াকে ঘায়েল করতে সক্ষম। আরশিয়া আরাফের দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আরশিয়াকে এভাবে তাকাতে দেখে আরাফ ঠোঁট কামড়ে দুষ্টু হেসে বলল, আমি জানি আমি অনেক সুন্দর, তাই বলে মিসেস আরাফ তুমি এভাবে তাকিয়ে থাকবে? এরপর লজ্জা পাওয়ার ভান করে বলল, আমার বুঝি লজ্জা লাগে না একটা মেয়ে আমার দিকে এভাবে তাকিয়ে থাকলে? আরশিয়ার আরাফের কথা শুনে বেক্কেল হয়ে গেল। এই ছেলের লজ্জা আছে, তাও ওকে মানতে হবে। আপনার আছে লজ্জা, তাও আমাকে বিশ্বাস করতে হবে? অবশ্যই আমার লজ্জা আছে, কিন্তু সেটা খুবই কম। এখন তোমার হাতটা দেখেও তো, আমিও দেখি তোমার মেহেদি রাঙা হাত। আরশিয়া স্ক্রিনের সামনে ওর মেহেদি রাঙা হাতগুলো তুলে ধরল। আরাফ খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে তার ভালোবাসার রমণীর মেহেদি রাঙা হাত, কতই না সুন্দর লাগছে। আরাফ আরশিয়ার হাতের মেহেদির মাঝে তার নামের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে। আরশিয়ার হাতের মেহেদির মাঝেও তার বিচরণ, এই রমণীর সব কিছুতে তার বিচরণ রয়েছে। তোমার হাতে আমার নামের মেহেদি খুবই সুন্দর লাগছে, মন চাচ্ছে এই হাতে অসংখ্য চুমু এঁকে দিতে। আরশিয়া আরাফের কথায় লজ্জা পেল। ওর কি লজ্জা পাওয়ার রোগে ধরেছে নাকি? ইদানিং কেউ কিছু বললেই ও লজ্জা পাচ্ছে। আরশিয়ার লজ্জায় রাঙা মুখের দিকে তাকিয়ে আছে আরাফ। কাউকে লজ্জা পেলেও এত মোহনীয় কেন লাগতে হবে? ওর তো এখন আরশিয়াকে নিজের বুকে লুকিয়ে রাখতে ইচ্ছে করছে। যদি এই লজ্জা রাঙা মুখ দেখে অন্য কোনো পুরুষ ঘায়েল হয়ে যায়, না, আরাফ সেটা হতে দেবে না। সে তার রানীকে বুকের মধ্যে লুকিয়ে রাখবে, কাউকে দেখতে দেবে না। অপত্তর আরশিয়ার উদ্দেশ্যে বলল, আর কিছু মুহূর্তের অপেক্ষা, তারপর আমার মনের রানী তোমাকে আমার কাছে নিয়ে আসব। অপত্তর তোমাকে আমার সামনে বসিয়ে আমি মন ভরে তোমাকে দেখব। ফোনে তোমাকে দেখে আমার তৃষ্ণা মিটবে না। এখন ঘুমাও আর নিজেকে পুরোপুরি আমার কাছে সঁপে দেওয়ার জন্য প্রস্তুত করো। এখন রাখছি। আরাফ ফোনে রেখে দিতেই আরশিয়া হাফ ছেড়ে বাঁচল। আজকে কেন যেন ও আরাফের দিকে লজ্জায় তাকাতে পারছিল না। লজ্জারা ওকে চারপাশ থেকে ঘিরে রেখেছিল, তাই তো আরাফের সাথে ঠিকমতো কথাও বলতে পারল না। এতে আরশিয়ার একটু মন খারাপ হলো। অপত্তর সব চিন্তাকে বিদায় দিয়ে আরশিয়া রুমে চলে গেল। রাত 2টা পর্যন্ত সবাই আড্ডা দিয়ে ঘুমাতে চলে গেল। সকালের স্নিগ্ধ আলোয় চারদিক আলোকিত। আরশিয়ার গায়ে হলুদ আর মেহেদি বাড়িতে হলেও বিয়ের প্রোগ্রাম কমিউনিটি সেন্টারে হবে। নাবিল আর আরিশ 2 ভাই চলে গেছে সেখানে। সব ঠিকঠাক সব হচ্ছে কিনা তা দেখতে। গতকাল রাতে সবাই মেহেদি পরে দেরিতে ঘুমানোর ফলে সবাই দেরি করে ঘুম থেকে উঠেছে। বাড়িতে অনুষ্ঠান না হওয়ায় সব মহিলারা মিলে সকালে খেয়ে গল্প করতে বসেছে। একে একে সবাই উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছে। কেউ কেউ তো সাজতেও বসে গিয়েছে। কিন্তু যার জন্য এত আয়োজন, বিয়ের কোণে তার কোনো খবরই নেই। নিশি আর তারিন মিলে অনেকবার আরশিয়াকে ডেকেছে, কিন্তু দুজনই ব্যর্থ ওকে ওঠাতে। ওরা এসে আলেয়া বেগমকে কথাটা জানাতেই আলেয়া বেগম আরশিয়ার রুমের দিকে গেল। আলেয়া বেগম আরশিয়াকে দেখে চলেছে। আরশিয়া, ঘুম থেকে ওঠ মা, আজকে না তোর বিয়ে। আরশিয়া ঘুমে ব্যাঘাত ঘটায় বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলল। বিরক্ত কণ্ঠে বলল, মামনি ঘুমাতে দাও না, বিয়ে কাল করে নিব। আরশিয়ার কথা শুনে আলেয়া বেগমের মাথায় হাত। নিশি আর তারিন রুমে এসে আরশিয়ার কথা শুনে দুজনেই হেসে দিল। আচমকা তারিনের মাথায় দুষ্ট বুদ্ধি ভর করল। ও নিশির কানে কানে কিছু একটা বলল। অতঃপর আলেয়া বেগমকে বলল চলে যেতে, ওরা দুজন মিলে আরশিয়াকে ওঠাবে। আলেয়া বেগম চলে যেতে নিশি আরশিয়ার ফোন নিয়ে আরাফের নাম্বারে কল দিল। সকাল সকাল আরশিয়ার নাম্বার থেকে কল এসেছে দেখে আরাফের ভ্রু আপনা আপনি কুঁচকে গেল। কিছুক্ষণ পরে বিয়ে, এই অসময়ে আরশিয়া তাকে কেন কল দিল? সব ভাবনা বাদ দিয়ে আরাফ কল রিসিভ করল। তারিনের কাছ থেকে ঘটনা শুনে আরাফের মাথা ঘুরছে। তার বউ এতই ঘুম পাগল যে বিয়ে কাল করে নিবে, কিন্তু ঘুম থেকে উঠবে না।
আরাব তারিনকে বলল ফোনটা আরশিয়ার কানের কাছে ধরতে। তারিনেও আরাবের কথা মতো ফোন আরশিয়ার কানের কাছে ধরল। বউ! হঠাৎ কানের কাছে এক মোহনীয় স্বরে ডাকে আরশিয়ার ঘুম হালকা হয়ে এলো। ও কোনো মতে উচ্চারণ করল, শুনলাম তুমি নাকি ঘুম থেকে উঠতে চাচ্ছ না, আমি কি আসবো তোমাকে ওঠাতে? অতঃপর তুমি আর আমি। আরাব আর কিছু বলবে তার আগেই আরশিয়ার লাফ দিয়ে উঠে বসল। আরাবের কথা শুনে ওর ঘুম বিদায় নিয়েছে। ও চটপট বলল, না না, আপনাকে আসতে হবে না, আমি উঠে গিয়েছি। আরাবকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোন কেটে দিল। আরশিয়া বুকে হাত দিয়ে দম নিচ্ছে। এর মধ্যেই ওর কানে দুজনের হাসির আওয়াজ ভেসে এলো। আরশিয়া তাকিয়ে দেখে তারিন আর নিশি হাসতে হাসতে পারলে ফ্লোরে গড়াগড়ি খায় এমন অবস্থা ওদের। ও এবার বুঝতে পারল এরা দুজন মিলেই আরাফকে ফোন দিয়েছে। আরশিয়া বিছানা থেকে নেমে ওদের দিকে যাওয়ার আগেই দুজন দৌড়ে বেরিয়ে গেছে। ওরা জানে এখন আরশিয়া ওদের ধরতে পারলে মাইর দিবে। আরশিয়া ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে যেতেই আলেয়া বেগম খাবার নিয়ে ওর কাছে এলো। তিনি আজকে আরশিয়াকে নিজের হাতে খাইয়ে দিবেন। আলেয়া বেগম আরশিয়াকে খাইয়ে দিচ্ছেন আর চোখের পানি ফেলছেন। আরশিয়ার মায়ের মারা যাওয়ার পর তিনিই তো আরশিয়াকে বুকে তুলে নিয়েছিলেন, নিজের মেয়ের আদরে বড় করেছেন। সেই মেয়ের আজ বিয়ে, চলে যাবে পরের ঘরে। ভাবতেই তিনি আর চোখের পানি ধরে রাখতে পারছেন না। আরশিয়া মামনিকে কাঁদতে দেখে তাকে জড়িয়ে ধরল। ওর চোখ থেকেও কয়েক ফোঁটা পানি পড়ল। আরশিয়া কাম মুছে ওর মামনিকে বোঝালো ও তো আর দূরে যাচ্ছে না, কাছেই, আর ও তো আসবে ওর বাড়িতে। হয়তো আগের মতো প্রিয়জনদের সাথে থাকা হবে না। আরশিয়া আলেয়া বেগমকে বোঝানোতে তিনি বুঝলেন। ওকে খাইয়ে দিয়ে চলে গেলেন। নিশি আর তারিন এসে তাড়া দিতেই আরশিয়া গোসল করতে চলল। গোসল করে ওকে সাজতে বসতে হবে। আরশিয়া বেরিয়ে দেখে ওর বেডের ওপর বিয়ের পোশাক আর সাজার জিনিসপত্র রাখা। আরশিয়া গিয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে পড়ল। দুজন মেয়ে ওকে সাজাচ্ছে। আরশিয়া হালকা মেকআপ করবে বলেছিল, নিশি ওকে ধমকে চুপ করিয়ে দিয়েছে। বিয়ের দিন সব কোণে ভারী মেকআপ করে, তাই ওকেও ভারী মেকআপই করতে হবে। ওপর দিকে কমিউনিটি সেন্টারে মানুষের সমাগম। দুই বিজনেসম্যানের ছেলে মেয়ের বিয়ে, একটু তো মানুষের ভিড় থাকবেই। নাবিল, আরিশ আর আবরার সাহেব সবাইকে আপ্যায়ন করছে। আরবরা এসে পৌঁছেছে মিনিট 5 পূর্বে। আরবের সাথে রিয়াজও এসেছে। নাবিল আর রিয়াজ মিলে আরবকে স্টেজে বসিয়ে দিয়ে এসেছে। আরব বসে বসে আরশিয়ার অপেক্ষায় প্রহর গুনছে। আশেপাশে গুঞ্জন উঠছে কোণে এসেছে। আরশিয়া গাড়ি থেকে নিশি আর তারিনের সহায়তা নিয়ে